সমস্যা তোমার? আমাকে একটু শান্তি মতো আদর খেতেও দিচ্ছ না কেন তুমি? তুমি এরকম কেন করছো? প্লিজ ম্যাম, আপনি আমাকে ছেড়ে দিন। দয়া করে আপনি আমার সাথে এরকম করবেন না। অফিসের যে কেউ চলে আসবে আর দেখলে খুব সমস্যা হবে আপনার। তো কিছু হবে না, আমার মান ইজ্জত যাবে। একদম কোনো কথা বলবে না। আমি যেটা করতে চাইছি আমাকে সেটা করতে দাও। তা না হলে কিন্তু তোমার সঙ্গে এমন কিছু হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। ম্যাডাম দেখুন, আপনারা অনেক বড় লোক আর আমি খুবই সাধারণ একজন মানুষ। আমার খুব ভয় করছে। প্লিজ ম্যাডাম, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। ছেড়ে দিন আমাকে। তাছাড়া অফিসের কেউ যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে আমার চাকরিটা চলে যাবে, আর চাকরিটা চলে গেলে আমাকে খুব সমস্যায় পড়তে হবে। আমার বাবা এই অফিসের এমডি। অফিসে কি হবে না হবে সেটা আমি বুঝে নেব। তোমাকে চিন্তা করার কথা বলিনি। তুমি শুধু আমাকে কথা দাও, একটা রাত তুমি আমাকে সময় দেবে। তোমাকে সারা জীবনের জন্য না পেলেও কিছুটা সময়ের জন্য হলেও আমি কাছে পেতে চাই। ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনার মাথায় সমস্যা আছে নাকি অন্য কিছু। আপনি এই অফিসের এমডি সাহেবের একমাত্র আদরের রাজকন্যা, আর কোথায় আমি ওনার অফিসে চাকরি করা সামান্য একজন এমপ্লয়ি। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি জানি কোথায় তুমি আর কোথায় আমি, তাই তো তোমাকে ভালোবাসি। বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে আমার পছন্দ নয়। আমি তোমার মতো গরিব সাধারণ একটা ছেলেকে নিজের লাইফে জড়াতে চাই, যে আমাকে অসম্ভব রকম ভালোবাসবে আর আমাকে খুব কেয়ার করবে। দেখুন ম্যাডাম, আপনার খামখেয়ালি পোনা পরিপূর্ণ করার জন্য পৃথিবীতে অনেক ছেলে মানুষ রয়েছে, কিন্তু আপনি আমাকে ছেড়ে দিন। আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারবো না, কারণ আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি আমার নিজের জন্য ফ্যামিলিকে কোনো কষ্ট দিতে চাই না। আমি তো তোমার ফ্যামিলিকে কষ্ট দেওয়ার কথা কোনোদিন বলিনি, আর বলবোও না, কারণ আমি জানি একটা বাবা মায়ের কাছে তার সন্তান কেমন হয়। তাই আমি সে ব্যাপারে কখনো তোমাকে বলবো না। কিন্তু আমি তোমায় ভালোবাসি, তোমাকে কাছে পেতে চাই। এইভাবেই কথা কাটাকাটি করছিল নেহা আর নীল। তখনই হঠাৎ নেহার ফোনটা বেজে ওঠে। নেহা মোবাইলটা হাতে নিয়ে দেখে তার বাবা তাকে ফোন করেছে, তাই সে ফোনটা রিসিভ করে, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম মামুনি, আমি শুনলাম তুমি নাকি অফিসে এসেছো। একবার আমার কেবিনে এসো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। আমি কিছুক্ষণের মধ্যেই তোমার সঙ্গে দেখা করছি। আসলে একটা দরকার পড়েছিল তাই এসেছিলাম। এই বলে নেহা ফোনটা কেটে দিল আর নীলকে ছেড়ে দিয়ে বলল, আমি আজকেই আব্বুর সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো, আর যত দ্রুত সম্ভব তোমাকে আমি আমার করে নেওয়ার চেষ্টা করব। না ম্যাডাম, আপনি সেটা করবেন না, আর আমি নিজেও আপনার এই প্রস্তাবে রাজি নই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার একটাই কথা, সেটা আমি তোমাকে বলে দিয়েছি। আর কোনো কথা আমি শুনবো না, আর এটাই আমার প্রমিস। দেখুন ম্যাডাম, আমি আপনাকে তখনও বলেছি আর এখনও বলছি, আপনার খামখেয়ালি পনার জন্য আপনি একটা ছেলের জীবন এভাবে নষ্ট করে দিতে পারেন না। প্রথমত, আপনি এই অফিসের এমডি স্যারের একমাত্র আদরের রাজকন্যা, আর দ্বিতীয়ত আপনি আমার চাইতে বয়সে বড়। শোনো, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, বয়স কখনো প্রেম ভালোবাসায় ম্যাটার করে না। এখানে সবকিছুই মন মানসিকতার উপর ডিপেন্ড করে। আমি কাকে ভালোবাসলাম, আমি কার কাছে ভালো থাকবো, কে আমাকে কতটা ভালো রাখতে পারবে, সেই বিষয়েই কনফার্ম হওয়া উচিত। ম্যাডাম, আপনি যাই কিছু বলুন না কেন, আপনার আমার মধ্যে আকাশ পাতাল ফারাক। কারণ আপনি আমার চাইতে বয়সে 2 বছরের বড়। তার চাইতে বড় কথা হলো আমি পড়াশোনা প্লাস চাকরি দুটোই করছি। কারণ এই মুহূর্তে আমার নিজের পড়াশোনা চালানোর সামর্থ্য আমার ফ্যামিলির নেই। আর দ্বিতীয়ত, আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার বাবা খুব অসুস্থ, তাই বাবার চিকিৎসা খরচ থেকে শুরু করে সবকিছুই আমাকে বহন করতে হচ্ছে। আমি তোমার সঙ্গে এই ব্যাপারে পরে কথা বলবো। এখন আমি আগে আব্বুর সঙ্গে কথা বলে আসি, আর আব্বুর কাছে আজ আমি তোমার ব্যাপারেই কথা বলবো। অতঃপর নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা সেখান থেকে বের হয়ে সোজা তার বাবার কেবিনে চলে গেল আর তার বাবার সঙ্গে কথা বলতে থাকলো। হ্যাঁ আব্বু বলো, তুমি আমাকে কি জন্য ডেকেছো? আমি তোমাকে অফিসে জয়েন করতে বললাম, কিন্তু তুমি সেটা করলে না। কিন্তু ইদানিং আমি খবর পাচ্ছি তুমি নাকি প্রায় দিনই অফিসে আসছো, কিন্তু আমার সঙ্গে দেখাও করছো না। তাহলে কেন অফিসে আসছো জানতে পারি? হ্যাঁ, তুমি আমার বাবা, তাই অবশ্যই জানতে পারো। দেখো,
আমি আসলে একজনকে ভালোবাসি, আর তার সঙ্গে দেখা করতে আমি প্রতিদিন তোমার অফিসে আসি, নয়তো অফিসে আসার কোনো প্রয়োজন আমার ছিল না। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি একজনকে ভালোবাসো, সেটাও আবার আমার অফিসের। তাহলে এতদিন তুমি আমাকে এ ব্যাপারে কিছু বলনি কেন? বলার প্রয়োজনটা সময় কোনোটাই হয়ে ওঠেনি, তাই তোমাকে বলা হয়নি। যাই হোক, আমি তোমার অফিসের একজন এমপ্লয়িকে ভালোবাসি, যাকে তুমি ফ্যাশন ডিজাইনার হিসেবে রেখেছো। মানে তুমি কি আমাদের নতুন ফ্যাশন ডিজাইনার নীল এর কথা বলছো নাকি, যে স্টুডেন্ট অবস্থায় আমাদের এখানে জব করছে? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি তার কথাই বলছি। তাকে আমার ভার্সিটি লাইফ থেকেই পছন্দ, কিন্তু ভার্সিটি পড়াশোনা শেষ হওয়া আর চলে আসার পর তার সঙ্গে আমার তেমন দেখা সাক্ষাৎ হতো না। কিন্তু আমি কিছুদিন আগে খবর পেলাম সে আমাদের অফিসে চাকরি নিয়েছে, তাই আমি এখানে তার সঙ্গে দেখা করতে আসি আর তাকে ইমপ্রেস করার চেষ্টা করি। দেখো মামুনি, তোমাকে আমি বেশি কিছু বলবো না, কারণ তুমি প্রাপ্তবয়স্ক। তাই ছোট্ট করে বলি, শোনো, আবেগ দিয়ে জীবন চলে না। জীবন চালাতে হলে আবেগের সঙ্গে সঙ্গে বিবেকেরও প্রয়োজন হয়। হ্যাঁ, সেই সব কিছু আমি খুব ভালো করেই জানি, আর সেই সব কিছু জানি বলে আমি আমার লাইফের সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করছি। প্লিজ তোমরা এই ব্যাপারে আমাকে বাধা দিও না। তবে আব্বু, একটা কথা বলে দেই, ভালো থাকার চাইতে ভালোবাসার মানুষটার কাছে থাকা অনেক ভালো। আমি জানি না তোমার মাথায় কি চলছে, কিন্তু আমি তোমার এই সম্পর্ক মেনে নিতে পারলাম না। তুমি প্লিজ এই সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। দেখো, জীবনটা আমার, তাই সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। কারণ জীবনের প্রতি চলতে গেলে অনেকেই উপদেশ দিবে, কিন্তু সঠিক উপদেশ কোনটা সেটা আমাকেই বেছে নিতে হবে। আর আমার কোনটা ভালো হবে সেটা তো আমি খুব ভালোভাবেই বুঝবো, তাই না? হ্যাঁ, সেটা আমি মানছি, কিন্তু দেখো নীল, একটা নিম্নমধ্য ফ্যামিলির ছেলে তুমি। প্রতি সপ্তাহে যে টাকা খরচ করো সেই টাকা সে প্রতি 1 মাসে ইনকাম করে। তুমি কি করে ভাবছো তুমি ওর সঙ্গে ভালো থাকবে? আব্বু, এটা অফিস, তাই আমি এখানে তোমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি তোমার সঙ্গে বাসায় এ ব্যাপারে কথা বলবো। আর হ্যাঁ, তোমাকে আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমার জীবনে বিয়ে বা এরকম সম্পর্ক যদি কোনোদিন হয় তাহলে সেটা নীলের সঙ্গেই হবে, বিকজ আই লাভ হিম। এই কথা বলে নেহা সেখান থেকে সোজা বের হয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতে না আসতেই তার আম্মু তাকে বলল, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি অফিসে কেন গিয়েছিল? আর তুমি আর কি বিষয় নিয়ে তুমি তোমার বাবার সঙ্গে কথা কাটাকাটি করেছো, বলবে আমায়? আব্বু যদি তোমাকে ফোন করে এই কথাটা বলে থাকে, তাহলে নিশ্চয়ই এটাও বলেছে যে আমি কেন আব্বুর সঙ্গে কথা কাটাকাটি করেছি। তাই আমার মনে হয় এই ব্যাপারে আর নতুন করে বলার কিছুই নেই। তোমাদের সবাইকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, বিয়ে করতে হলে আমি নীলকেই করব। আমার জীবনে নীল ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ কোনো দিনও আসবে না। একটা কাজ করো, তুমি একবার দেশের বাইরে কোথা থেকে ঘুরে আসো, তাহলে তোমার এইসব চিন্তা ভাবনা মাথা থেকে একদম চলে যাবে। তাহলে আর উল্টোপাল্টা চিন্তা করার সময় পাবে না, আর উল্টোপাল্টা চিন্তা করার মানসিকতাও তোমার ভিতরে থাকবে না, চলে যাবে। দেখো, আমি ছোট বাচ্চা নই যে কোনো ভুল সিদ্ধান্ত নিজের জন্য চুজ করব। আমি যথেষ্ট বড় হয়েছি, আর আমার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারি। তাই তোমাদের এত মাথা ঘামানোর কিছুই নেই। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, তোমাদের বিয়ে করতে হলে আমি নীলকেই করব। অতঃপর নেহার আম্মু আর নেহাকে কিছুই বলল না। তিনি বুঝতে পারলেন নেহা যখন একবার বলে ফেলেছে তখন এটাই করবে। তাই তিনি মনে মনে চিন্তা করলেন নেহার আব্বু বাড়িতে আসলে ওর আব্বুকে বুঝিয়ে বলে দেখবেন কিছু করা যায় কিনা। রাতের বেলা যখন নেহার আব্বু বাড়িতে আসলো, খাওয়া দাওয়া শেষ হলে বেডরুমে গিয়ে বসলেন। আর তখনই নেহার আম্মু নেহার আব্বুর কাছে গিয়ে বসলো আর বলতে লাগলো, দেখো, আমি তোমাকে কিছু বলতে চাই, প্লিজ তুমি একটু শান্ত মাথায় বোঝার চেষ্টা করো। তোমার যা বলার না হয় পরে বলো। কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলো, আমার শরীর খারাপ লাগছে, আমাকে বিশ্রাম নিতে হবে। তুমি সকালবেলা আমাকে যে বিষয়টি নিয়ে বলেছিলে, আমি সেই বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি তো জানোই আমার মেয়েটা ছোটবেলা থেকেই এক কথার মানুষ, তার যখন যেটা মনে হয় সেটাই করে। আর আজকে যখন বাসায় আসলো তখন আমি তাকে এই ব্যাপারে বলেছিলাম যে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আর তার জীবনে যদি কোনো ছেলে মানুষ আসে তাহলে সে নীলকেই বিয়ে করবে, তাছাড়া অন্য কোনো ছেলেকে সে বিয়ে করবে না। দেখো নেহা, ছোট হলেও তুমি কিন্তু ছোট না, তাই তোমাকে বলছি জীবনটা ছেলে খেলা নয়। যেভাবে মন চাইলো সেভাবে কাটিয়ে দিলাম। জীবনটা অনেক বড়, আর জীবনটা চালাতে হলে আবেগ নয় বিবেক দিয়ে চালাতে হয়। সেই সঙ্গে টাকা পয়সা অর্থকড়ি অনেক কিছুর প্রয়োজন হয়। তাই তুমি তোমার মেয়েকে বুঝে বলো এসব চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দিতে, তা না হলে এগুলোর নিজের জন্যই অমঙ্গলজনক হবে।
আমি বুঝতে পারছি না আমার কোন দিকে যাওয়া উচিত। এদিকে নিজের স্বামী, অন্যদিকে নিজের একমাত্র মেয়ে, দুজনের মধ্যে থেকে কাকে সাপোর্ট করব? যাই হোক, তারপরেও আমি তোমাকে বলছি, প্লিজ তুমি নিজের মেয়ের সঙ্গে এরকম করো না। তুমি প্লিজ কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। আমি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিতে চাই না। আমার যখন যেটা মন চাইবে তখন আমি সেটাই করব। আর নেহাকে তুমি জানিয়ে দিও আমি তার বিয়ের জন্য সম্বন্ধ দেখছি। আমার যে ছেলেকে পছন্দ হবে আমি তার সঙ্গে নেহাকে বিয়ে দেবো। তুমি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমিও তোমাকে বলছি, তুমি তো আমার মেয়েকে চেনো, সে যদি কিছু বলে তখন সে সেটাই করেছে, কিন্তু অন্য কারো কথা শুনে না। তাই আমি তোমাকে বলছি, এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার মেয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে নিও। শোনো, অন্য কোনো ফ্যামিলিতে এইসব চললেও আমাদের ফ্যামিলিতে যে এইসব চলে না সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ আমি তোমার সঙ্গে 26টা বছর ধরে সংসার করছি। এর মধ্যে কোনোদিনও কি এমন হয়েছে যে তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কিছু করেছি? তাহলে তুমি এটা ভাবলে কি করে আমি আমাদের মেয়ের কাছ থেকে অনুমতি নিব? ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, কিন্তু আমার মনে হচ্ছে তোমরা বাপ মেরে বাড়িতে একটা যুদ্ধ খেতে বানিয়ে ছাড়বে। কারণ তোমরা যা শুরু করেছো এরপর তো মাথায় শুধু এইটুকুই আসে। অতঃপর নেহার আম্মু আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন দুপুরবেলা যখন নেহা দুপুরের খাবার খেতে গেল, তখন তিনি নেহার পাশে বসলেন আর নেহার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, নেহা, তুই আমার একমাত্র কলিজা, ছেড়ে ধন, তোকে আমি কিছু বলতে চাই, প্লিজ মা, তুই আমার কথাটা রাখবি, বল। বলো না কি বলবে। দেখ, তোর আর এই নীলের এই সম্পর্ক তোর আব্বু কোনোদিনও মেনে নিবে না, তাই আমি বলি তুই নীলকে ভুলে যা। আর সবচাইতে বড় কথা হলো, নীল তোর চাইতে বয়সে ছোট, এগুলো মানুষ ভালো চোখে দেখে না। তাই আমি তোর মা হিসেবে বলছি, এই সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি আমার মা, তুমি খুব ভালো করেই জানো আমি যখন কোনো সিদ্ধান্ত নেই তখন সেখান থেকে আমাকে কেউ পিছু হটাতে পারে না। আর এখন কিনা আমি একজনকে ভালোবেসেছি, সেখান থেকে কেউ আমাকে পিছু হটাবে? এটা জাস্ট ইম্পসিবল। তোমরা যদি আমার পাশে নাও থাকো তাও আমার নীলকেই লাগবে, অন্য কাউকে নয়। প্লিজ লক্ষ্মী মেয়ে, আমার একটু বোঝার চেষ্টা কর, তোর আব্বু এই সম্পর্ক কোনোদিনও মেনে নিবি না। তাই কে অযথাই নিজেকে কষ্ট দিবি? কারণ আমি তাকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য প্রয়োজন হলে আমি তোমাদের কেউ ছেড়ে চলে যাব। নেহার আম্মু তখন কি করবে কিছুই বুঝতে পারছেন না। একদিকে তার মেয়ে, অন্যদিকে স্বামী, দুজনেই সমান জেদি। কেউ কারোর জেদের কাছে কখনোই হার মানতে চায় না। তাহলে এখন কি হবে? চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে দেখা যাক কি হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা তার আব্বুকে বাসায় দেখতে পেল না। তাই সে বাসা থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেল, তার বাবার সঙ্গে কথা বলার জন্য অফিসের কেবিনের সামনে দাঁড়িয়ে। মে আই কাম ইন? হ্যাঁ, ভেতরে এসো। হঠাৎ তুমি কি মনে করে আমার অফিসে? কোনো দরকার পড়লো নাকি? হ্যাঁ, তোমার সঙ্গে দরকার পড়লো তাই তো তোমার সঙ্গে দেখা করতে আসলাম। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমার সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না, কারণ জীবনটা আমার। জীবনের সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন আমাকে হতে হবে, তখন কিন্তু আমি কাউকে পাশে পাবো না। তাই আমার ভালো থাকা, মন্দ থাকা, ভালো লাগা, মন্দ লাগার বিষয়গুলোকে আমি ভেবে নিতে চাই। আমাকে ভেবে নিতে দাও। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ওই থার্ড ক্লাস মার্কা ছেলেটাকে বিয়ে করতে চাও? এটা আমি কোনোদিনও মেনে নিব না। কারণ তুমি আমার সন্তান, তোমার সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। বাবা হিসেবে যদি আমার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার থেকে থাকে, আমি মেয়ে হিসেবে তোমাকে বলছি আমি অ্যাডাল্ট। আমার নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে। তাই তুমি আমাকে কোনো প্রকার বিরক্ত করো না। আমি আবার নিজের ভালোবাসার মানুষকে ভালোবেসে আপন করে নিতে চাই। এতে আমি তোমার কোনো কথাই শুনবো না। তাহলে শুনে রাখো, আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। আমি আমার সমস্ত সম্পদ যে কোনো অনাথ আশ্রম বা কোনো স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নামে লিখে দেব। তখন কিন্তু তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না। শোনো, তোমার সম্পদের উপর কোনো লোভ আমার নেই। কারণ ভালোবাসার মানুষের সঙ্গে মানুষের কাজ কমাতে হবে। বসবাস করতে পারে, একবেলা না খেয়েও থাকতে পারে। তাই আমি তোমার এইসব কথা কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে পিছপা হব না। আমি কিন্তু শেষবারের মতো বলছি, আমি কিন্তু তোমাকে ত্যায্য পুত্র করব। তখন কিন্তু আমার কোনো কিছুর উপর তোমার কোনো অধিকার থাকবে না। তুমি আরো একবার ভেবে নাও। আমি বললাম তো, আমার ভাবা চিন্তা শেষ। আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে চাই না। আমি যেটা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। এখন তুমি কি করবে সেটা একান্তই তোমার ব্যাপার। আমি তোমাকে এই ব্যাপারে কিছুই বলবো না। তবে আমি নীলকে ভালোবাসি,
আর নীলকেই বিয়ে করব। এই ব্যাপারে যদি কেউ আমাকে বাধা প্রদান করে তাহলে আমি তার কোনো বাধা মানব না। এরপর নেহা তার আব্বুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার আব্বুর কেবিন থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় যেতেই তার আম্মু তাকে বলল, ব্যাপার নেই। হ্যাঁ, তোমার আব্বু ফোন করেছিল, তুমি নাকি অফিসে গিয়েছিলে, তুমি কি বলছো তোমার আব্বুকে? আব্বু যখন তোমাকে ফোন করেছে তাহলে নিশ্চয়ই সবকিছু বলেছে, তাহলে তুমি তারপরও আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো জানি তুমি সবকিছুই জানো, আমাকে প্রশ্ন করার তো কোনো প্রয়োজন নেই। তোমার কি একবার মনে হচ্ছে না তুমি সিদ্ধান্ত ভুল নিয়েছো, যেটা তোমার জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে? প্লিজ, বাবা মা হিসেবে আমরা তোমার অনুরোধ করছি, তুমি তোমার সিদ্ধান্ত থেকে ফিরে আসো। আমরা তোমাকে ভালো ছেলে দেখে বিয়ে দিব, যে তোমাকে অনেক সুখী শান্তিতে রাখবে। যেখানে ভালোবাসা থাকবে না সেখানে সুখ শান্তি আসবে কি করে? আমি আমার মনের মাঝে একজনকে রেখে অন্যজনের সঙ্গে সংসার করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না কোনোদিনও। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি ছেড়ে চলে যাব আর নীলকেই বিয়ে করব। এই কথা বলতে বলতেই নেহা তার নিজের রুমে চলে আসলো আর সঙ্গে সঙ্গে নীলকে ফোন দেয়। নীল আজ অফিসে আসেনি, তার শরীরটা খারাপ, তাই সে বাসাতেই ছিল। নীল বিছানায় শুয়েছিল, তখনই ফোনের রিংটোনের আওয়াজ শুনতে পায়। তখন সে মোবাইলটা হাতে নিয়ে দেখে নেহা তাকে ফোন করেছে। সে ফোনটা রিসিভ করতে চাইলো না, কিন্তু পরপর ফোন বেজেই চলছিল, তাই সে বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমাকে কেন ফোন করেছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি আজ অফিসে আসোনি কেন? তোমার সঙ্গে আমার জরুরি দরকার আছে, তুমি আজ বিকেলেই আমার সঙ্গে একবার দেখা করবে। সরি ম্যাডাম, আজ আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, কারণ আমার শরীরটা ভালো নেই। আমি অন্য কোনো দিন আপনার সঙ্গে দেখা করি। তাছাড়া আমার সঙ্গে আপনার কি এমন দরকার পড়লো যে আজকেই আপনার সঙ্গে দেখা করতে হবে? জরুরি কিছু হলে ফোনে বলতে পারেন। না, সেরকম কিছু নয়, ফোনে বললে হবে না, তোমার সঙ্গে সরাসরি দেখা করতে চাই, আর সরাসরি দেখা করে সবকিছু তোমাকে বলতে চাই। তুমি কি আগামীকাল অফিসে আসছো? তাহলে আমি তোমার সঙ্গে আগামীকাল অফিসেই দেখা করব। নয়তো তুমি তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমার সঙ্গে তোমার বাসায় এসে দেখা করব। না ম্যাডাম, বাসার ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আগামীকাল অফিসে আসছি আর অফিসেই আপনার সঙ্গে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুমি সময় মতো চলে এসো, আমি আগামীকাল সকালেই তোমার জন্য অফিসে ওয়েট করব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো প্রতিদিন সময় মতোই অফিসে চলে যাই। এখন তাহলে রাখি, আমার ভালো লাগছে না। এই কথা বলে নীল ফোনটা কেটে দিল আর বিছানায় চুপচাপ শুয়ে রইল। এদিকে পরের দিন সকালবেলা সকাল 8টা বাজতে না বাজতেই নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সে নিচে যাচ্ছিল, এমন সময় তার মা তাকে বলল, কি ব্যাপার নেহা, তুমি তো কোনোদিনও এই সকালবেলা ঘুম থেকে উঠোই না, তাহলে আজ হঠাৎ এত সকালে ঘুম থেকে উঠলে কিছু হয়েছে নাকি? না, সেরকম কিছুই হয়নি, আসলে আজ নীলের সঙ্গে একটু কথা বলতে যাব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আমরা খুব দ্রুতই বিয়ে করতে চলেছি, এটা আব্বুকে বলে দিও। আমি বুঝতে পারছি না তোমার বাবার মধ্যে কেমন দণ্ড চলছে। প্লিজ তোমরা এইসব কিছু বন্ধ করো, আমি তোমাদের এইসব কিছু আর সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে এইসব কিছু থেকে রেহাই দাও। আমি তো তোমাদেরকে কোনো কিছুই বলিনি আর কিছু করিও নি, তাহলে এইসব কথা আমাকে কেন শোনাচ্ছ? তোমাদের যা ইচ্ছা হয় তোমরা তাই করো, আমার লাইফের কোন ডিসিশনটা কি নিতে হবে সেটা আমাকে চিন্তা করতে দাও। আমি আমার ভালোবাসার মানুষটাকেই বিয়ে করব। তারপরও আমি তোমার মা হিসাবে শেষবারের মতো অনুরোধ করে বলছি, আরো একবার চিন্তা করে দেখো, নিজের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিও না যেটা তোমার জন্য ক্ষতিকারক হবে। নেহা তখন তার আম্মুকে আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তার মাঝখানে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল। তখনই নেহার মেজাজ বিগড়ে গেল। সে ড্রাইভারকে বলতে লাগলো, সমস্যা কি তোমার? সকালবেলা গাড়িটাও একটু চেক করতে পারো না? গ্যারেজ থেকে বের করার আগে একবার চেক করে নিলেই তো এই সমস্যাটা হতো না। এখন আমি অফিসে পৌঁছাবো কি করে? আমার তো লেট হয়ে যাবে, নীল আমার জন্য ওয়েট করছে। সমস্যা নেই ম্যাডাম, আপনি 5 মিনিট বসুন, আমি দেখছি কি করা যায়, চিন্তা নেই, আমি সময় মতো আপনাকে পৌঁছে দেব। এখন ফালতু কথা বলে টাইম ওয়েস্ট না করে কি করা যায় সেটাই দেখো। আমার হাতে সময় একদম কম, আমাকে যত দ্রুত সম্ভব অফিসে পৌঁছাতে হবে আর নীলের সঙ্গে কথা বলতে হবে। মাইন্ড ইট। হ্যাঁ ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। অতঃপর ড্রাইভার কিছুক্ষণের মধ্যেই গাড়ি ঠিক করে নেহাকে পৌঁছে দিল অফিসে। নেহা অফিসে এসে সোজা নীলের কেবিনে চলে গেল। সে নীলের কেবিনে পৌঁছে দেখতে পেল কিছু কাজ করছে। তখনই এসে দরজায় নক করলো। নীল মাথা তুলে তাকিয়ে তাকে দেখে ভিতরে আসতে বলল আর বলল, হ্যাঁ ম্যাডাম, এবার বলুন
আপনি আমাকে কি বলতে চেয়েছিলেন? কি এমন জরুরি কথা যেটার জন্য আপনাকে এত সকালবেলা অফিসে ছুটে আসতে হলো? নীল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে তোমার কাছে চলে আসতে চাই, সারা জীবনের জন্য। ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা হয় না। দেখুন, আপনি একটা ফ্যামিলিতে বিলং করেন আর আমিও একটা ফ্যামিলিতে বিলং করি। আপনি আমার চাইতে বয়সে বড়, সেটাই সবচাইতে বড় কথা। সমাজ এটা মেনে নিবে না। সমাজ আমাদের হাজারটা কথা শোনাবে, সেটাও বড় কথা নয়। আমার ফ্যামিলি আমার চাইতে বয়সে একটা বড় মেয়েকে কখনোই আমার সঙ্গে মেনে নেবে না। তাছাড়া আপনার বাবা তো কখনোই না। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি যে আমার বাবা আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। তাই আমি আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমি আমার বাবা কিংবা আমার ফ্যামিলির সঙ্গে বিয়ের পর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না। তাদের সঙ্গে কখনো যোগাযোগই করব না। আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে যেইভাবে পারি ভালো থাকার চেষ্টা করব। তাহলে তো ম্যাডাম প্রশ্নই ওঠে না, যেই জীবনে বাবা মায়ের আশীর্বাদ থাকবে না সেখানে তো কোনো সম্পর্ক গড়ে তোলার প্রশ্নই ওঠে না। কারণ আমি আপনার বাবা মার বিরুদ্ধে গিয়ে আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। তোমার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? আমি তোমাকে ভালোবাসি, সেটা তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না। তাই তো আমি আমার বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, বিয়ে করতে হলে আমি তোমাকেই করব, অন্য কাউকে না। না হলে জীবনে একা থেকে যাব। আই এম সরি টু সে ম্যাডাম, আপনার বাবা মায়ের মনে কষ্ট দিয়ে আমি আপনাকে কোনোদিনই বিয়ে করতে পারবো না। তাই বলছি, প্লিজ আপনি আমাকে আপনার মনের মনি কোঠা থেকে সরিয়ে দেন। কারণ যে এই সম্পর্ক কোনোদিনও পরিপূর্ণতা পাবে না, সেই সম্পর্কে নিজেকে জড়িয়ে রেখে অযথাই কষ্ট দেওয়ার কোনো কারণ নেই। তার মানে তুমি আমাকে এটা পরিষ্কার করে বলে দিচ্ছ যে তুমি আমাকে কোনোদিনই বিয়ে করবে না, তোমার ভালোবাসাকে স্বীকৃতি দেবে না? না ম্যাডাম, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কারণ আপনার বাবা তো কোনোদিনই মেনে নেবে না, আমার বাবা মাও কোনোদিনও মেনে নেবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আই এম সো সরি। নেহা কি করবে কিছুই বুঝতে পারছিল না। যে ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য সে তার বাপের সঙ্গে এত কিছু করলো, আর সেই মানুষটাই কিনা তাকে দূরে সরিয়ে দিচ্ছে, এই সব কিছু ভাবতে পারছে না। তার মাথা খারাপ লাগছে। তাই সে নীলকে বলে, ঠিক আছে, সমস্যা নেই। যেখানে আমার ভালোবাসার মানুষটাকে পাবো না, সেখানে সেই না পাওয়া মানুষটা আমার চোখের সামনে ঘুরঘুর করুক, সেটাও আমি সহ্য করতে পারবো না। তুমি আজকেই আমাদের অফিস থেকে চাকরি ছেড়ে চলে যাবে। আমি তোমাকে আগামী 3 মাসের অ্যাডভান্স বেতন দিয়ে দেব। আর এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই তুমি কোথাও একটা চাকরি পেয়ে যাবে। আর আগামীকাল থেকে আমি অফিসে জয়েন করব। ম্যাডাম প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না, এভাবে বদলা নিবেন না। দেখুন, যেটা হওয়ার নয় সেটা আমরা কোনোদিনই সম্ভব করতে পারবো না। কিন্তু চাকরিটা চলে গেলে আমাকে অনেকটা বেকায়দায় পড়ে যেতে হবে। প্লিজ ম্যাডাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কোনো কিছু বুঝতে চাই না, যেটা বলার তোমাকে বলে দিয়েছি। এই নাও, এখানে পুরো 90,000 টাকা আছে, তোমার 3 মাসের স্যালারি। আজ, এখন এবং এই মুহূর্তে তুমি আমাদের অফিস থেকে বের হয়ে যাবে। আমি আগামীকাল থেকেই অফিসের নতুন এমডি হিসেবে জয়েন করছি। নেহার এই কথা শুনে নীল কি করবে কিছুই বুঝতে পারছে না। একদিকে তো নেহাকে তার বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ নেহা তার চাইতে বয়সে বড়। তাই তার পরিবার মেনে নিবে কি নেবে না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এদিকে নেহার বাবা কোনোভাবেই নেহাকে নীলের হাতে তুলে দেবে না। তাই নীল চুপচাপ বসে থেকে চিন্তা করতে থাকে কি করবে। তখনই হঠাৎই নেহা চিৎকার দিয়ে বলে ওঠে, কি ব্যাপার, কি হলো? আমি তোমাকে কি বলেছি, তুমি কি শুনতে পাওনি? তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হও। আর এই অফিসে কোনোদিনও তোমার ছায়া আমি দেখতে চাই না। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আমাকে এভাবে বিপদে ফেলবেন সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। পড়াশোনা আর চাকরি দুটোই একসঙ্গে করছিলাম, আর তখনই আমার জীবনে এরকম একটা ঝড় আসতে হলো। যাই হোক, সমস্যা নেই, আল্লাহ সহায়। এত কথা কেন বলছো তুমি? আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপচাপ এখনই এই অফিস থেকে বের হয়ে চলে যাও। আমি তোমাকে নেক্সট টাইম আর 1 সেকেন্ডের জন্য এই অফিসে দেখতে চাই না। এই কথা বলে নেহা নীলের কেবিন থেকে বের হয়ে সোজা বাসায় চলে গেল। এদিকে নীল কিছুক্ষণ পর তার বসের কেবিনে গেল। আসসালামু আলাইকুম বস, আমি আপনাকে কিছু বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো না, তুমি আমাকে কি বলতে চাও? দেখুন, আমি আপনাদের অফিসে চাকরি নিয়েছিলাম চাকরিটা করবার জন্যই, কিন্তু চাকরিটা আমার আর করা হয়ে উঠলো না। আমি আগামীকাল থেকে অফিসে
আসবো না। কিন্তু কেন হঠাৎ তুমি এরকম সিদ্ধান্ত নিলে? কেন অফিসে না আসার কারণটা কি আমি জানতে পারি? কারণ তুমি অফিসে যখন তাকে নিয়েছিলে তখন তুমি আমাকে বলেছিলে তুমি একটা সরকারি চাকরি পাওয়ার আগ পর্যন্ত এখানে চাকরি করবে, কারণ এই মুহূর্তে টাকা পয়সার তোমার খুবই প্রয়োজন। কিন্তু হঠাৎ এমন কি হলো যে তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ কোনো কথাবার্তা ছাড়াই? দেখুন স্যার, আশা করি আপনাকে সবকিছু খুলে বলার প্রয়োজন নেই। আপনি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। তারপর আমি বলছি, নেহা ম্যাডাম চায় না আমি এই অফিসে চাকরি করি। তাছাড়া এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে যে কি কারণ রয়েছে সেটাও আপনি জানেন। আর উনি আমাকে 3 মাসের স্যালারি অ্যাডভান্স করে দিয়েছেন, তাই আমি আর আগামীকাল থেকে অফিসে আসবো না। নেহা ম্যাডাম চান না আমি এই অফিসে চাকরি করি, তাই আমি চলে যাচ্ছি। আমি তোমাকে কিছুই বলবো না, কারণ আমার মনে হয় তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা একদমই উত্তম সিদ্ধান্ত। কারণ শোনো, কোথায় তুমি আর কোথায় আমার মেয়ে? তুমি যে টাকা 1 মাসের স্যালারি পাও সেই টাকা দিয়ে আমার মেয়ের 1 সপ্তাহের খরচও চলে না। তাই তাকে বিয়ে করা বা ভালোবাসার প্রলোভ বন্ধ দেখানো থেকে বিরত থাকাই ভালো। কারণ আমার মেয়েটাকে ছোটবেলা থেকে আমি আমার সর্বস্ব দিয়ে বড় করেছি। আমি চাই আমার মেয়ে আমার পছন্দ মতো কাউকে বিয়ে করুক, আর তুমি হয় তোমার লেভেলের কাউকে বিয়ে করে নিও। বিয়ে শাদী জীবনে আদৌ করব কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ বিয়ে আর প্রেম এসব নিয়ে কোনো আগ্রহ আমার কোনোদিন ছিল না। ভবিষ্যতে হবে কিনা সেটাও জানি না। যাই হোক, এত কথা তো আপনাকে বলে লাভ নেই। আমি আসছি। জীবনে যদি কখনো প্রয়োজন মনে হয় আমার লাইফে কোনো মেয়ে মানুষের প্রয়োজন আছে, তাহলে তো বিয়েটা করব, না হলে তো চিরকাল একাই কাটিয়ে দেব। আসসালামু আলাইকুম। এই কথা বলে নীল সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে নেহা বাসে এসে তার আম্মুকে বলে, আম্মু, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ যেই মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম সেই মানুষটাই আমাকে চাইলো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই ব্যাপারে কোনো কথা বলবো না, আর আমার জীবনে কোনোদিন বিয়ে করব না। কারণ আমার ভালোবাসার মানুষটাকে যেখানে পেলাম না সেখানে বিয়ে করে কি লাভ? ভালো তো জীবনে একজনকেই বাসা যায়, তাহলে কেন অযথাই আরেকটা মানুষের সঙ্গে নিজের জীবনটাকে জড়াবো? জীবনটা আবেগ দিয়ে চলে না রে মা। জীবনের পথে চলতে হলে কাউকে না কাউকে প্রয়োজন হয়, সেটা জানি না। দেখ, নিজের সঙ্গে তোর কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমি মা হিসেবে তোকে সাজেস্ট করব কয়েকটা দিন সময় নিয়ে দেখবে, এমনিতেই সব ঠিক হয়ে যাবে, সবকিছু ভুলে যাবি, আর জীবনে কেউ আসলে জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে। মুখে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। অপরদিকে নীল বাড়িতে আসে আর তার মায়ের হাতে টাকাগুলো তুলে দেয়। তার মা এতগুলো টাকা দেখে তাকে বলে, কি ব্যাপার নীল, কি হলো? এতগুলো টাকা তুই কোথায় পেলি? আম্মু, অফিস থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে 3 মাসের স্যালারি দিয়ে। আমাকে এখন অন্যত্র চাকরি খুঁজতে হবে। এসব তুই কি বলছিস বাবা? এই তো কয়েক মাস হলো তুই এই কোম্পানিতে চাকরি নিয়েছিস, ভালোই বেতন পাস, নিজের পড়াশোনা আর সংসার খরচ সবটাই চালাতে পারছিস, তাহলে এখন হঠাৎ করে কি হলো বল আমাকে শুনি। আম্মু, সেরকম কোনো ব্যাপার নয়, আর যেটা হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করার মতো নয়। যাই হোক, চিন্তা করো না, এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাব। আর একটা চাকরি পেয়ে গেলে তো আর আমাদের কোনো চিন্তা থাকবে না। তাছাড়া এখানে তো পুরো 3 মাসের স্যালারি মানে 90,000 টাকা আছে। সেটা দিয়ে এই কয়দিন আমার পড়াশোনা, রিমির পড়াশোনা আর তোমার চিকিৎসার খরচ চালাতে পারবো। ঠিক আছে বাবা, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আমি জোর করে তোর উপর কোনো কিছু চাপিয়ে দিব না, আর চাপিয়ে দিতে চাইও না। আমি এখন দুপুরের খাবার খাইনি, আমার মন কেন জানি বলছিল আজ দুপুরের খাবার সময় হওয়ার আগেই তুই বাসায় চলে আসবি, আর সেটাই হলো। তাই বলছি তাড়াতাড়ি দুজনে একসাথে আজ দুপুরের খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে নীল ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে আসার জন্য। কিছুক্ষণ পর সে আর তার মা দুপুরের খাবার খেয়ে নিল। বিকেল 3টা নাগাদ রিমি বাসায় আসলো। সচরাচর সে এই টাইমে তার ভাইয়াকে বাসায় দেখে না, তাই সে তার ভাইয়াকে বলে, কি রে, কি ব্যাপার ভাইয়া? তোর কি শরীর খারাপ নাকি? তোকে তো এই সময়ে বাসায় পাওয়াই যায় না, আজ বাসায় কেন? কই না তো, আমার শরীর খারাপ হতে যাবে কেন? এমনিতেই আজ ভালো লাগছে না, তাই অফিস থেকে চলে এসেছি। তোর পড়াশোনা কেমন চলছে সেটাই আগে বল। আজ বিকেলে কিন্তু আমি তোকে পড়তে বসাবো, তারপর দেখবো কলেজে গিয়ে শুধু পড়াশোনা করিস নাকি অন্য কিছু করিস।
আরে ভাইয়া, আমি বুঝি না সবসময় তোর মাথায় শুধু উল্টোপাল্টা চিন্তা কেন ঘুরে। আমি তোকে কলেজে পড়াশোনা করবার জন্য যাই, অন্য কিছু তো করতে যাই না। তাহলে তুই আমাকে এরকম ফালতু মার্কা কথাবার্তা কেন শোনাচ্ছিস বল? কারণ এই যুগের ছেলে মেয়েদের একটু বিশ্বাস করি না। এরা পড়াশোনার নামে কলেজে গিয়ে প্রেম করে বেড়ায়। দেখ ভাইয়া, কে কি করে না করে সেই সব তো আমি জানি না, আর জানতেও চাই না। এসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু আমি না কলেজে শুধু পড়াশোনা করতেই চাই। প্রেম টেম ওইসব কোনোদিন আমাকে দিয়ে হবে বলে মনে টনে হয় না। শোন, প্রেম কিন্তু খারাপ নয়। প্রেম করে যদি তুই পালিয়ে বিয়েটা করে নিস তাহলে আমার কিছু পয়সা অন্তত বেঁচে যাবে। এই কথাটা বলেই নীল একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই রিমি পিছন থেকে তার স্কুল ব্যাগ দিয়ে তার ভাইয়াকে মারতে শুরু করে আর বলে, তুই আর জীবনেও ভালো হলি না, সব সময় শুধু ফাজলামো মার্কা কথাবার্তা বলতেই থাকি। তুই কেন এমন রে? ছোট বোনকে এসব কথা বলতে কি তোর একটুও লজ্জা করে না? আমার লজ্জা করবে কেন? আমি কি মেয়ে মানুষ নাকি যে আমার লজ্জা করতে যাবে? যাই হোক, আমি কিন্তু বিকেলে তোকে পড়তে বসাবো, কথাটা মাথায় রাখিস। আর আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। অনেকদিন বাইরে কোথাও হাঁটাহাঁটি করতে যাওয়া হয় না। ঠিক আছে, সন্ধ্যার আগেই কিন্তু বাসায় ফিরে আসিস। শীতকাল তো চলেই যাচ্ছে, তোদের তো সময় হয় না, তাই তো শীতের পিঠা তোদের বানিয়ে খাওয়াতে পারলাম না। আজ ভাবছি আমি তোদের ভাই বোনের জন্য পিঠা বানাবো। তাড়াতাড়ি কিন্তু চলে আসিস। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সন্ধ্যার আগেই চলে আসবো। অতঃপর নীল জামা কাপড় চেঞ্জ করে বাসার বাইরে চলে গেল। তার বন্ধুকে ফোন দিয়ে নদীর পাড়ে আসতে বলল। সে নদীর পাড়ে পৌঁছানোর আগে দেখতে পেল তার বন্ধু হৃদয় সেখানে তার জন্য অনেকক্ষণ আগে থেকেই অপেক্ষা করছে। কি ব্যাপার দোস্ত, তোকে তো অনেকদিন কোনো খোঁজই পাওয়া যায় না। আজ হঠাৎ কি এমন হলো যে তুই নিজের থেকেই ফোন করে আমার সঙ্গে দেখা করতে বললি? আরে বেটা বস না, তোর সঙ্গে আগে একটু গল্প করি, তারপর না হয় ওইসব ব্যাপারে বলা যাবে। তারপর বল, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে। রিমির সঙ্গে তো আজ দুপুরে দেখা হয়েছিল। সে যখন কলেজ থেকে বাসায় ফিরছিল, রিমির কাছে তোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। রিমি বলল তুই চাকরি আর পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত আছিস, বাইরে আসার মতো সময় নাকি তোর হয়ে ওঠে না। তাহলে আজ কিভাবে সময় পেলে সেটাই তো খুব জানতে ইচ্ছা করছে। অতঃপর নীল হৃদয়কে সবকিছুই খুলে বলল। সবকিছু শুনে হৃদয় নীলকে বলল, ধুর বেটা, তুই একটা বোকা। সুযোগে কেউ হাতছাড়া করে? তোর অফিসের এমডির একমাত্র মেয়ে তোকে বিয়ে করতে চাইলো আর তুই তাকে রিজেক্ট করে দিলি। আমি হলে তোর সঙ্গে সঙ্গে বিয়েটা করে নিতাম। তুই এরকম কেন রে? আরে শালা, তুই বোঝার চেষ্টা কর। সে আমাদের অফিসের এমডির একমাত্র মেয়ে, তার উপর সবচাইতে বড় কথা হলো আমি তার চাইতে বয়সে ছোট। সে আমার থেকে 3 বছরের বড়। আমি কি করে তাকে বিয়েটা করি বল আমাকে? আজকাল না বয়স এইসব কিছুই ম্যাটার করে না। তুই না দীপিকা পাদুকোনকে তো চিনিস? তার জামাই তার থেকে কত বছরের ছোট সেটা তুই জানিস? আমি বাইরে কেন যাচ্ছি, তুই বাংলাদেশেই তাকিয়ে দেখ। আমাদের দেশের কত কত ছেলেরা তাদের চাইতে বয়সে বড় মেয়েকে বিয়ে করতেছে, এমনকি কলেজের টিচারকেও বিয়ে করতেছে। তাহলে কেন তুই তোর অফিসের এমডির মেয়েকে বিয়ে করতে পারবি না? শোন, এখানে আমার একা মতামত দিয়ে কিছুই হবে না। নেহার আব্বু আম্মু, মানে আমার অফিসের এমডি স্যার আর ওনার স্ত্রী, ওনারাও এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবেন না। তাছাড়া নেহার আব্বু অলরেডি নেহার জন্য পাত্র ঠিক করে রেখেছে। যেখানে আমি নুন খেয়েছি সেখানে তো আমি নেমোখারামি করতে পারতাম না। আচ্ছা ভাই, ঠিক আছে, সে না হয় বুঝতে পেরেছি, কিন্তু এখন কি করবি? তোর পরিবারে তো তুই ছাড়া উপার্জন সক্ষম কোনো ব্যক্তি নেই। তুই যদি ইনকাম না করিস তাহলে তোর সংসার চলবে কি করে? আর তোর পড়াশোনায় বা কি করে চলবে? তাছাড়া তোর একটা ছোট বোন আছে, তাকে পড়াশোনা করানোর থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তোকেই দিতে হবে। তুই ছাড়া তো এ ব্যাপারে তোকে সাহায্য করার মতো কেউ নেই। আর সবচাইতে বড় কথা হলো তোর মার অসুস্থ। তা তুই ইনকাম না করতে পারিস তাহলে তুই তোর মাকে ভালো রাখবি কি করে? হ্যাঁ, এসব কিছুই তো চিন্তা করছি। তবে নেহা ম্যাডাম একটা কাজ খুবই ভালো করেছেন। উনি আমাকে অফিস থেকে বের করে দেওয়ার আগে আমাকে 3 মাসের স্যালারি অ্যাডভান্স করে দিয়েছেন। যাই হোক, আল্লাহর নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবে আমার জন্য। হ্যাঁ, সেটাই তো। অবশ্যই বান্দার অসুবিধায় আর কেউ পাশে থাকুক বা না থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমাদের পাশে থাকেন। যাই হোক, চিন্তা করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে নিশ্চয়ই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য ভালো কিছু রেখেছেন। এখন চল বাসার দিকে যাওয়া যাক। হ্যাঁ তাই চল, কিন্তু তুই আজ আমার বাড়িতে চল। আমার মা বলেছে
আজ আমাদের জন্য শীতের পিঠা বানাবে। তুইও আমাদের সঙ্গে পিঠা খাবি। সবাই মিলে একসঙ্গে বসে পিঠা খাবার মজাই আলাদা। হ্যাঁ, সেটা একদম তুই ঠিক বলেছিস। তাছাড়া আন্টি অনেক ভালো পিঠা বানাতে পারে। আন্টির হাতের পিঠা খেতে আমার দারুণ লাগে। আর তুই যখন বলেছিস তখন তাহলে যাওয়াই যেতেই পারে। ওই কথা বলে নীল আর হৃদয় দুজনেই বাড়ির পথ ধরে হাঁটছিল। তখনই হঠাৎ রাস্তার সাইডে একটা বড় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলো তারা দুজনে। গাড়ির ভিতর থেকে গোঙানির শব্দ আসছিল। নীল আর হৃদয় কিছুই বুঝতে পারছিল না, তাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছিল। তখনই হৃদয় সাহস করে বলল, দেখ, আমার মনে হয় গাড়ির ভিতরে কোনো সমস্যা হয়েছে। যা হয় সেটা দেখা যাবে। এটা তো আমাদেরই এলাকা। তাছাড়া আমার বড় ভাই এই এলাকার মেম্বার। কোনো সমস্যা হলে সেটা আমার বাড়ির সামলে নেবে। কিন্তু এখন চল একবার গাড়ির ভিতরে দেখি কি হয়েছে তা আসলে। এমনিতেই কত প্রবলেমের মধ্যে আছি, তারপরেও যদি নতুন সমস্যায় পড়ি তাহলে কি হবে? আচ্ছা যাই হোক, চল, যা আছে কপালে তাই হবে। কিন্তু দেখি ভিতরে কেউ সমস্যায় পড়েছে কিনা। এই কথা বলে নীল আর হৃদয় দুজনে খুবই সতর্কভাবে গাড়ির দরজা খুলল। ভিতরে দেখতে পেল একজন বয়স্ক লোক শ্বাসকষ্টে ভুগছে। নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তখন হৃদয় আর নীল 7-5 চিন্তা না করেই ওই লোকটাকে নিয়ে পাশেই একটা হসপিটালে চলে গেল। ওনাকে সেখানে ট্রিটমেন্ট করানো হলো। তখনই হৃদয়ের বাসা থেকে ফোন আসলো, হৃদয়কে এক্ষুনি বাসায় যেতে হবে। তাই হৃদয় সেখান থেকে চলে গেল আর নীল ওই লোকটার পাশে বসে রইল। লোকটা যখন সুস্থ হলো তখন নীলকে বলল, বাবা, কে তুমি? তুমি আমার জীবন বাঁচিয়েছো। বলো, কি তোমার পরিচয়? আঙ্কেল, আমি নীল। আমরা রাস্তার পাশে বসে গল্প করছিলাম। তখনই দেখতে পেলাম আপনার গাড়িটার ভিতর থেকে ঘুমানোর শব্দ আসছিল। সেটা দেখে আমরা এগিয়ে গিয়ে আপনাকে এই অবস্থায় দেখতে পাই। আপনার শ্বাসকষ্টের সমস্যা আছে, তাহলে ঔষধ সবসময় আপনার সঙ্গে রাখেন না কেন? বাবা, বয়স হয়েছে তো, তাই সবকিছু সামলে উঠতে পারি না। অফিসের একটা কাজ শেষ করেই ফিরছিলাম, তখন হঠাৎ শ্বাসকষ্টটা বেড়ে যায়। মনে মনে ভাবলাম গাড়িটা আর চালাতে পারবো না, তাই গাড়িটা সাইড করলাম। আল্লাহ অবশেষে রহমতে তুমি আমাকে হসপিটালে নিয়ে এসেছো, তা না হলে তো আজ মরেই যেতাম। কিন্তু আঙ্কেল, আপনি কেন গাড়ি চালাচ্ছিলেন? আপনার ড্রাইভার নেই? ড্রাইভার তো আছে, সে একটু জরুরি কাজে তার বাড়িতে গেছে। তাই ভাবছিলাম আমি আজ নিজে গাড়িটা চালিয়ে অফিস থেকে বাড়িতে চলে আসব, কিন্তু সে আর হলো না। মাঝ রাস্তায় আসতেই এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। যাই হোক বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে যে আমার আজ কি অবস্থা হতো সেটা হয়তো আল্লাহ ভালো জানে। আঙ্কেল, আল্লাহ যখন কোনো মানুষকে বিপদে ফেলান তখন তাকে উদ্ধার করার জন্য কাউকে না কাউকে তো নিশ্চয়ই পাঠান। যাই হোক আঙ্কেল, আপনার বাড়ির কারো নাম্বার দেওয়া যাবে? আমি ফোন করে ওনাদের জানিয়ে দিতাম, ওনারা আপনাকে বাসায় নিয়ে যেতেন। বাবা, বাসায় তুমি কাকে ফোন করবে? আমার স্ত্রীও অসুস্থ, সে তো আর আমাকে নিতে আসবে না। তুমি যদি একটু কষ্ট করে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে তাহলে খুবই ভালো হতো। আঙ্কেল, আপনার ছেলে মেয়ে নেই? ওদের কারো নাম্বার দিন, আমি ওদের ফোন করি। সন্তানের কথা মনে করে আর কষ্ট দিও না বাবা। আমার কোনো সন্তান নেই। আমি আর আমার স্ত্রী অনেক চেষ্টা করেছি সন্তান নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দিকে মুখ তুলে তাকালেননি, যার ফলস্বরূপ আমরা এখনো সন্তানের মুখ দেখতে পারিনি। যাই হোক বাবা, আমি তোমার ফ্যামিলির বিষয়ে জিজ্ঞেস করছিলাম, তুমি তো কিছুই বললে না আমাকে। আঙ্কেল, আমার বাবা নেই। বাবা মারা গেছেন প্রায় 10 বছর মতো। এই কয়দিন আমার মা আমাদের সংসার সামলাতেন, কিন্তু ইদানিং আমার মাও অসুস্থ হয়ে পড়েছেন। আমি এই বছর অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, আর সেই সঙ্গে একটা কোম্পানিতে চাকরি করে সংসারের খরচ আর মায়ের ওষুধের খরচ, সেই সঙ্গে আমাদের 2 ভাই বোনের পড়াশোনার খরচও চালাতাম। কিন্তু আজকেই আমাকে চাকরিটা হারাতে হয়েছে। কি বলো তুমি? এত কষ্টের জীবন তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আমার বাসায় নিয়ে চলো, আমি একটু সুস্থ হই, তারপর তোমার ব্যাপারে চিন্তা করছি। নীল তখন আশরাফ সাহেবকে নিয়ে ওনার বাসায় চলে গেল আর ওনাকে পাশে পৌঁছে দিয়ে ওনার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। আর আসার সময় ওনার স্ত্রীর কাছ থেকে ওনাদের বাসার টেলিফোন নাম্বারটা নিয়ে আসলো খোঁজখবর নেওয়ার জন্য। এদিকে নীল বাসায় আস্তে আস্তে রাত প্রায় 11টার মতো বেজে গেল।
নীলের মা আর তার বোন দুজনেই বারান্দায় বসে তার জন্য অপেক্ষা করেছিল। নীল বাড়িতে প্রবেশ করতে না করতেই তার বোন চেঁচিয়ে বলতে লাগলো, এই ভাইয়া, তুই কি জীবনেও মানুষ হবি না? আম্মু তো তোকে বলেছিল সকাল সকাল বাসায় চলে আসার জন্য, কিন্তু তারপরেও তুই এত দেরি করে বাসায় আসলি কেন? কি সমস্যা তোর? তুই বল আমাকে। নীল তখন তার মা আর বোনকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে দুজনে একদম চুপসে গেল। তারপর তার আম্মু তাকে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোর সঙ্গে একমত, তাই আমি তোকে কিছুই বলবো না। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দাবার করে তারপর ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই বলে নীল নিজের রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল আনুমানিক 10টার দিকে সে ঘুম থেকে উঠে। আজ যেহেতু অফিস ছিল না, তাই সে একটু দেরি করেই ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠতেই গতকালকে সে লোকটার কথা মনে পড়লো, তাই সে ওই বাড়ির টেলিফোন নাম্বারে ফোন করলো। ওই ভদ্রলোকের স্ত্রী সেই ফোনটা রিসিভ করলো আর নীল ওনার কাছে ভদ্রলোকের অবস্থা জানতে চাইলেন। কথা বলার প্রসঙ্গে ওই ভদ্র মহিলা তাকে বলল ওই ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে চেয়েছে। নীল তাদের বাড়িতে গেল ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করার জন্য। দেখো বাবা, আমার কোনো সন্তান নেই, তাই আমি তোমাকে নিজের সন্তান মনে করে কিছু কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে না করো তো। আরে আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? আমার বাবা বেঁচে নেই। আপনি তো আমার বাবার মতোই। আপনি আমাকে নিজের সন্তান মনে করে যা বলবার বলতে পারেন, আমি কিছুই মনে করব না। তোমার কথাবার্তা, আচরণ, ব্যবহার আর চলচলন দেখে তোমাকে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার স্ত্রীর সঙ্গেও তোমার ব্যাপারে কথা বলেছি, উনি তো তোমার কথা শুনে খুবই খুশি হয়েছেন। তাই আমি নির্দ্বিধায় একটা কথা বলতে চাই। আঙ্কেল, আপনি আমতা আমতা কেন করছেন? আপনাকে তো বললাম আপনি কি বলবেন বলে ফেলুন, আমি কিছুই মনে করব না। এমনকি আপনি যদি আমাকে কোনো কাজ করতে বলেন, সেটা করতে যদি আমার খুব বেশি কষ্টও হয়, তারপর আমি সেটা করার চেষ্টা করব। হাজার হোক আপনি আমার বাবার বয়সী একজন বলে কথা, আর আমার বাবাও বেঁচে নেই, তাই আপনি আমাকে কিছু করতে বললে আমি অবশ্যই সেটা করব। আমি তোমাকে আমার নিজের সন্তানের পরিচয় দিতে চাই। আমার কোনো সন্তান নেই, আমার এই সুবিশাল সম্পত্তি, আমার কোনো ভাই বোনও নেই যারা এই সম্পত্তির অংশীদার বা ভাগিদার হবে। তাই আমি চাই তুমি আমার ফ্যামিলির, মানে তোমার মা আর বোনকে নিয়ে আমার সঙ্গে আমার এই বাড়িতে থাকো, আর আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিতে চাই। আরে আঙ্কেল, এসব আপনি কি বলছেন? এরকমটা হয় না। আমি কোথাকার কোন ছেলে, আমাকে তো আপনি ভালো করে চেনেনও না। আর অচেনা একটা ছেলের জন্য এরকম সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় ঠিক নয়। তোমাকে আমি যতটুকু জেনেছি আর যতটুকু জেনেছি এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমি আর কিছুই জানতেও চাই না। আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই যে আমি তোমাকে পরিচয় দিতে চাই, এর বেশি কিছু নয়। এটা হয় না আঙ্কেল। আপনি যদি এমনিতে বলেন আপনার দেখাশোনা আমাকে করতে হবে, তাহলে আমি সেটা করতে পারবো, কিন্তু কোনোভাবেই আপনার সম্পত্তির ভাগীদার হতে পারবো না। আপনি যদি বলেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার সমস্ত দায়িত্ব আমার, তাহলে আমি সেটা করব, কিন্তু আপনার সম্পত্তি নিজের করে নেওয়া এটা কোনোভাবেই আমার পক্ষে পসিবল নয়। আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো? দেখো, আমরা তোমাকে নিজের সন্তানের মতোই মনে করছি। আমরা তোমাকে নিজের সন্তানের পরিচয় দিতে চাই। তুমি এইটুকু বয়সে এসে পড়াশোনা করছো, আবার নিজের বাবা নেই বলে ফ্যামিলির দায়িত্বও নিয়েছো। জানি না তোমাকে কতটা কষ্ট করতে হয়। আর এইদিকে আমাদের এত এত বিশাল সম্পত্তি, যার কোনো উত্তরাধিকার নেই, যেটা আমরা মরে যাওয়ার পর কোনো স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন বা সরকারের অধীনস্থ হয়ে যাবে। তারপরেও আন্টি, এরকমটা হয় না। বাবা, আমরা তোমার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। তুমি এক্ষুনি বাড়িতে যাবে আর তোমার আম্মুকে আমার সঙ্গে কথা বলাবে, আর তারপর তাদেরকে নিয়ে আগামীকালকেই আমার বাসায় চলে আসবে। আমরা আজকেই উকিলের সঙ্গে কথা বলে রাখবো, আর কাল তুমি আসার পরে আমাদের সমস্ত জায়গার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু তোমার নামে করে দেব। হ্যাঁ বাবা, তুমি আজকে তোমার মায়ের সঙ্গে আমাকে কথা বলাবে, আর তারপর আগামীকাল সকালেই ওনাদের নিয়ে আমার বাসায় চলে আসবে।
আর তারপর থেকে এসব কিছুই তোমার থাকবে। তুমি শুধু আমাদের এই দুই বুড়াবুড়ির দেখাশোনার দায়িত্বটা নিলেই হবে। অতঃপর নীল তাদের সঙ্গে আরো কিছুক্ষণ গল্প গুজব করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। আর সে বাসায় এসে তার আম্মুকে সবকিছুই খুলে বলল। তার আম্মু প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তাহলে আমি আর আপত্তি কেন করব। এমনিতেও আমার ছেলে মেয়ে দুটো বাবার খুবই অভাব ফিল করে। চিন্তা নেই ভাবি, আমি আপনার ছেলে মেয়ে দুটোকেই কোনো দিনও বাবার অভাব বুঝতে দেব না। যতদিন বেঁচে আছি ততদিন আমি ওদেরকে সন্তানের স্নেহ দিয়েই বাঁচিয়ে রাখবো। আপনি রাজি হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিজের স্বামীর ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে অবশেষে যখন আশরাফ সাহেব আর ওনার স্ত্রী নীলের আম্মুর সঙ্গে কথা বলেন, ওনাদের কথাবার্তা শুনে নীলের আম্মু রাজি হলেন এই ব্যাপারে। অতঃপর পরদিন সকালবেলা নীল তাদের জিনিসপত্র গুছিয়ে আশরাফ সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করে গল্পগুজব করছিল। তখন সাহেব চলে আসলেন আর সমস্ত লেখাপড়ার কাজ শেষ করে আশরাফ সাহেব ওই কাগজে সাইন করলেন আর সেটা নীলের হাতে তুলে দিয়ে বললেন, এই নাও আমার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছুর ডকুমেন্টস, আজ থেকে সব কিছুই তোমার। তুমি শুধু এই বুড়ো বুড়ির দুটোর দায়িত্ব নিও। শুধু এই বয়সে এসে সন্তানের অভাবটা পূরণ করে দিও, বাস এইটুকুই চাওয়া তোমার কাছে। বাবা, আপনি যা করেছেন তা কোনোদিন ভুলবার নয়। আমি সারা জীবন পরিশ্রম করলেও হয়তো এর অর্ধেকটা সম্পত্তিও কামাতে পারতাম না, কিন্তু আপনি আপনার সারা জীবনের পরিশ্রম আমার হাতে এভাবে তুলে দিয়েছেন। জানি না কোন মানুষ কোনোদিন এটা করবে কিনা, তারপর আপনি যেটা করেছেন নির্দ্বিধায় একটি মহৎ কাজ। আল্লাহ আপনাকে বেহেশতবাসী করুক। সারাটা জীবন শুধু সন্তান সন্তান করেই গেলাম। আল্লাহ পাক একবারও আমাদের এদিকে মুখ তুলে চাইলেন না, আমাদেরকে মা বাবা ডাকারও সুযোগটা দিলেন না। এখন যেহেতু তুমি আমাকে বাবা ডেকেছো, তাহলে আমি তোমার জন্য এইটুকু করতে পারবো না? আমি আমার সন্তানের কাছ থেকে বাবা ডাক শোনার জন্য সব কিছুই করতে পারি। আমি তো তোমাকে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি। এখন যদি আমাকে বলো আমাকে বাবা ডাক শোনার জন্য বিনিময়ে তুমি আমার জীবনটাও নিয়ে নিতে চাও, তাহলে আমি তোমাকে সেটাও দিয়ে দেব। আমি দুইবার চিন্তা করব না। অতঃপর আশরাফ সাহেব ওনার স্ত্রী নীল আর তার পরিবার নিয়ে একই বাড়িতে বসবাস করতে লাগলো। আর আশরাফ সাহেবের সমস্ত সম্পত্তি নীল দেখাশোনা করত, কারণ এই মুহূর্তে তো সবকিছুই তারই ছিল। তারপর চলে গেল 2 বছর। এতদিনে নীল নেহাকে প্রায় ভুলেই গিয়েছে। আজ তাকে অফিসের একটা কাজ একজনের সঙ্গে মিটিং করতে যেতে হবে। তাই সে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নাস্তার টেবিলে নাস্তা করতে যেতেই রিমি তাকে বলল, কি ব্যাপার ভাইয়া, বিষয়টা কি কিছু তো বুঝতে পারলাম না। আজ হঠাৎ তুই এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে নাকি? একদম ফাইজলামো করবি না, একটা চর মেরে তোর সব কয়টা দাঁত ফেলে দিব বলে দিলাম। আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? এখনো পর্যন্ত কেউ কোনোদিন শুনেছিস রাতের বেলা জেগে জেগে ফোনে কারোর সঙ্গে কথা বলছি? বলিসনি বলতে কতক্ষণ, একান্তই তোর সবকিছু। আচ্ছা, যখন কিছুই ছিল না তখন যখন অফিসের এমপির মেয়ে তোর পিছনে লাইন মারতো, আর এখন তোর না জানি কত মেয়ে তোর পেছনে লাইন মারে। শোন, মেয়েরা আমার পিছনে লাইন মারতেই পারে, তাই বলে যে আমাকেও মেয়েদের পিছনে লাইন মারতে হবে এরকম তো কোনো কথা নেই। আমি আমার মতো আছি, খুব ভালো আছি, আর আমি এভাবেই ভালো থাকতে চাই। আমি আমার নিজের জীবনের সঙ্গে কোনো ঝামেলাকে জড়াতে চাই না। মেয়ে মানুষকে আমি শুধুমাত্র একটা ঝামেলাই মনে করে থাকি। আমি খুব ভালো করেই জানি আগুনের কাছে গেলে মোমবাতিকে গলতেই হয়। তোর ক্ষেত্রেও যে অন্য রকম কিছু হবে না সেটা আমাকে বোঝাতে আসিস না। ফাইজলামো করিস না তো। আজ একটা অফিসের কাজে ঢাকায় যাচ্ছি, ওখানে অন্য একটা কোম্পানির এমডির সঙ্গে আমার মিটিং রয়েছে। আম্মু কোথায়? আম্মুকে বল তাড়াতাড়ি আমাকে নাস্তা দিতে। নীল প্লিজ তুই 2 মিনিট ওয়েট কর। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই নাস্তা বানাতে পারিনি। 2 মিনিট ওয়েট কর, আমি এক্ষুনি নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আশরাফ সাহেব এই কথাগুলো শুনতে শুনতে সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন। আর নামতে নামতেই তিনি নীলের আম্মুকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে কত করে বলছি বাড়িতে রান্নাবান্না করার জন্য মানুষ আছে, ওনাদের দিয়ে রান্নাবান্না করান, কিন্তু আপনি সেটা না করে নিজেই রান্নাবান্না করেন। আপনি কেন এমন করেন বলেন তো? আমার ছেলে মেয়েরা ছোটবেলা থেকে আমার হাতের খাবার খেয়ে বড় হয়েছে,
অন্যের হাতের খাবার ওদের মুখে রুচে না, তাই আমি আমার সন্তানদের জন্য একটু কষ্ট হলেও নিজের হাতেই খাবার তৈরি করি। তাছাড়া বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমি সবার জন্যই নিজের হাতে খাবার তৈরি করি। তাছাড়া সারাদিন কি বাসায় বসে থাকা ভালো লাগে নাকি? এখন তো আমার শরীরটাও ভালো আছে, তাহলে আমি কেন সারাদিন শুয়ে বসে কাটাবো? ভাবি, আপনার এখন বয়স অনেক হয়েছে, এত কাজ করা এখন আর আপনাকে শোভা পায় না। আপনার যখন বয়স ছিল তখন তো অনেক কাজ করেছেন, এখন আপনার বিশ্রাম নেওয়ার সময়। তাই বলেছিলাম রান্নাবান্না ওইসব আপনি ছেড়ে দেন। বাসায় কাজের লোক আছে, ওরা রান্নাবান্না করবে, আপনার এখন বিশ্রাম নেওয়ার সময়। না ভাই সাহেব, আমি যতদিন সুস্থ আছি, যতদিন আমি করে খাওয়াতে পারি, ততদিন আপনাদেরকে আর আমার 2 সন্তানকে নিজের হাতেই রান্না করে খাওয়াবো। তারপর যেদিন না পারি তখন থেকে না হয় কাজের লোকের হাতের রান্না খাওয়া যাবে। আম্মু, এবার কথা শেষ করে আমাকে নাস্তাটা দাও, আমার লেট হয়ে যাবে। খাবার না খেয়ে যদি চলে যায় তখন তো আবার তোমার 1000টা কথা শুনতে হবে। সেই সব কিছু থেকে তো রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তুই 2 মিনিট বস, আমি বলছি তো, আমি খাবারটা নিয়ে আসছি। এই কথা বলতে বলতে নীলের আম্মু নীলের জন্য নাস্তা তৈরি করে নিল, নীলকে দিয়ে দিল। নীল খাবার খাচ্ছে। অপরদিকে নেহা অফিস থেকে তার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস নিয়ে বের হয়েছে। তাকেও আজ একজনের সঙ্গে মিটিংয়ে যেতে হবে, নতুন কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করতে যাচ্ছে। তাই তো একটু সকাল সকাল অফিসে চলে এসে নিজের কাজের সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছে। ম্যাডাম, আমি ওই কোম্পানির এমডির সঙ্গে কথা বলছি। উনি বলেছেন সকাল 10টার মধ্যে আমাদেরকে ওই ক্যাফেতে চলে যেতে, সময় মতো চলে আসবেন। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের হাতে আরো 1.5 ঘন্টা সময় আছে। এই 1.5 ঘন্টার মধ্যে আমরা ওই ক্যাফেতে পৌঁছে যেতে পারবো। আপনি ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। আমার আর 2টা ডকুমেন্টস বাকি আছে, ওইগুলো নিয়ে নিই। আর একটা কাজ করবেন, আমার আব্বুকে কিন্তু আজ একবার ডক্টরের কাছে যেতে হবে। আপনি অ্যাকাউন্টসে বলে দিয়ে আসবেন আমার আব্বুর অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠিয়ে দিতে। ম্যাডাম, স্যার ডাক্তারের কাছে যাবেন সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত টাকা? দেখুন, টাকাগুলো আপনার বাবার কামাই হয়েছে। আপনার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? টাকাগুলো আমি নিজে ইনকাম করি, আর কোথায় ইনভেস্ট করব সেটা আমি খুব ভালো করেই জানি। আমার বাবা আজ আমেরিকায় চলে যাবেন ডক্টর দেখাতে, সেখানে কত টাকা লাগবে তার কোনো ঠিক নেই। আমি আপনাকে 3 লাখ টাকা দিতে বলেছি, খুব বেশি কিছু দিতে বলিনি। আর এই ব্যাপারে আপনাকে কেন দিচ্ছি, আপনি অ্যাকাউন্টটা শুধু বলে দিয়ে আসুন। আমার বাবাকে টাকাটা দিয়ে দিতে বাবা যাবেন, তারপর যত টাকা লাগবে সেগুলো আমি পাঠাবো। আজ আমার হাতে সময় নেই। ম্যানেজার তখন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা অ্যাকাউন্টে চলে গেল, আর সেখানে গিয়ে বলে আসলো টাকা দেওয়ার কথা। তারপর সে নেহাকে নিয়ে অফিস থেকে বের হয়ে পড়ল। অপরদিকে নীল অনেকক্ষণ ধরে ক্যাফেতে বসে আছে, প্রায় 10 মিনিটের মতো। তার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কারণ সে খুবই টাইম মেনটেন করে চলে। সময়ের অপব্যয় করা তার একদমই পছন্দ নয়। তাই সে তার ম্যানেজারকে বলে, কি ব্যাপার ম্যানেজার, এখনো কাজই দেওয়া হলো না? আর এখনই যদি এত হেয়ালিপনা থাকে তাহলে আমি এই কোম্পানি দিয়ে কাজ করাবো কিভাবে? 10টা 10 মিনিট বেজে গেছে, তাহলে ওরা এখনো আসছে না কেন? স্যার, আমি ওনাদেরকে ফোন করেছিলাম, ওনারা বলেছেন রাস্তায় একটু যানজট ছিল তাই একটু লেট হয়েছে, ওনারা এখনই চলে আসবেন। দেখুন, আপনি খুব ভালো করে জানেন অজুহাত দেখানো আমার একদমই পছন্দ নয়। আমি নিজে অজুহাত দেখাই না, আর কেউ আমাকে অজুহাত দেখাক সেটাও আমি পছন্দ করি না। আমার কাছে সবচাইতে আগে হলো আমার কাজ, আর তারপর অন্য সব কিছু। আমার কাজে কেউ ফাঁকি দিলে সেটা আমার খুবই বিরক্ত লাগে, আর আমি খুব রেগে যাই, সেটা আপনি খুব ভালো করে জানেন। স্যার, আমি ওনাদেরকে এই ব্যাপারে ইনফর্ম করেছি, ওনারা বলেছেন এখনই চলে আসবেন। রাস্তায় যানজট না হলে সময় মতো চলে আসতে পারতেন। ঠিক আছে, তবে যদি আমার কাজের কোনো দরকার হয় তাহলে কিন্তু আমি ওই কোম্পানির সঙ্গে আর কোনো এগ্রিমেন্ট করব না। এটাই কিন্তু লাস্ট হবে, এটা আপনি ওদেরকে বলে দেবেন। আমার কাছে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের মূল্য অনেক অনেক বেশি। এদিকে দেখতে দেখতেই নেহা সেখানে এসে পৌঁছালো। নীল মাথায় একটা ক্যাপ আর চোখে সানগ্লাস পরেছিল, তাই নেহা তাকে প্রথম দেখাতে চিনতে না পেরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম। আই এম সরি টু সে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেল। প্লিজ ডোন্ট মাইন্ড। দেখুন,
সময়ের অপব্যয় করা আমার একদমই পছন্দ নয়। আমি সময়কে খুব মূল্য দিয়ে থাকি, যার কারণে আমি আমার কোম্পানিকে এতদূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। যাই হোক, আপনাদের কাজের কিছু নমুনা আমাকে দেখান, আর তারপর আমি সিদ্ধান্ত নেই কাজটা আমি আদৌ আপনাদের দেব কি দেব না। নেহা তখন কিছু কাগজ নীলের দিকে এগিয়ে দিল, যেগুলোতে তাদের কোম্পানির প্রোডাক্টের পিকচার দেওয়া ছিল। নীল সেগুলো দেখলো, আর তারপর নেহার দিকে তাকিয়ে সে একদম অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছে গেল। এতদিন পর সে নেহাকে নিজের চোখের সামনে দেখতে পাবে, এটা সে কল্পনাও করেনি। তাই সে সেখান থেকে উঠে দাঁড়িয়ে গেল, আর নিজের চোখ থেকে চশমাটা সরিয়ে বলল, আপনি এখানে? আমারও তো সেই একই প্রশ্ন, তুমি এখানে কি করে? তোমার তো অর্থ সম্পদ বলতে কোনো কিছুই ছিল না, তাহলে এত বড় কোম্পানির মালিক হলে কি করে? আমি তো জানতাম এই কোম্পানির মালিক অন্য কেউ। সরি ম্যাডাম, আপনি ভুল জানতেন। এই কোম্পানিটা আমার, এবং এই কোম্পানির একমাত্র মালিক আমি। এই কোম্পানির আর কোনো উত্তরাধিকারী নেই। ঠিক আছে, তাহলে তো আর আমি এই অর্ডারটা পাচ্ছি না, আসি তাহলে। এই বলে কোনো উত্তরের অপেক্ষা না করে নেহা সেখান থেকে চলে গেল। নীল চুপচাপ সেখানে বসে রইল। তখনই তার ম্যানেজার তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার স্যার, কি হলো? বিষয়টাই তো কিছুই বুঝতে পারলাম না। ম্যাডাম আপনার সঙ্গে কোনো কথা না বলেই এখান থেকে চলে গেলেন। আমরা কি কোম্পানিকে কোনো অর্ডার দেব না? অর্ডার দেব, তবে আজ নয়। আমি আগামীকাল ওই ম্যাডামের কোম্পানিতে যাব, আর ওখানে বসেই ম্যাডামের সঙ্গে এগ্রিমেন্ট করব। মানে কি তার? আমি তো কিছু বুঝতে পারলাম না। এত কষ্ট করে এখানে এগ্রিমেন্ট করবার জন্য এলাম, আর উনি মিটিং না করে চলে যাচ্ছে, আর আপনি কিনা বলছেন আপনি ওই ম্যাডামের কোম্পানিতে যাবেন আর সেখানে গিয়ে এগ্রিমেন্ট করবেন। এটাকে তো আমরা যতগুলো কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করেছি সবগুলোই আমাদের অফিসে বসে কিংবা অন্য কোনো রেস্টুরেন্টে কিংবা ক্যাফেতে বসে, কিন্তু আজ হঠাৎ আপনার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি আপনার স্যার আর আপনি আমার ম্যানেজার, তাই আমি আমার কোনো বিষয় আপনার কাছে নিশ্চয়ই কৈফিয়ত দেব না। চুপচাপ ক্যাফের বিলটা মিটিয়ে বাইরে আসুন। ম্যানেজার তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ ক্যাফের বিল মিটিয়ে বাইরে চলে আসলো। আর নীল সেখান থেকে সোজা বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে মন খারাপ করে চুপচাপ বসে আছে। নীল কখনোই বাড়িতে এসে ভাবে চুপচাপ বসে থাকে না, সবার সঙ্গে গল্প করে, সবার খোঁজ খবর নেয়। আজ যখন নীল বাসায় এসে চুপচাপ নিজের রুমে বসে আছে, সেটা দেখে রিমি সেখানে গেল আর তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে তোর? তুই আজ অফিস থেকে এসে চুপচাপ এখানে বসে আছিস কেন? তোর কি মন খারাপ? না রে, মন খারাপ নয়, তবে বহুদিন পর সেই অনাকাঙ্ক্ষিত মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল। মানে তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। অনাকাঙ্ক্ষিত মানুষ বলতে তুই কাকে মিন করতে চাইছিস? আমার জীবনে তো সেই অনাকাঙ্ক্ষিত মানুষ একটাই, নেহা ম্যাডাম। আজ আমি যে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করতে গেছিলাম সেটা নেহা ম্যাডামের কোম্পানি। উনি কোম্পানির দায়িত্ব নেওয়ার পর কোম্পানির নাম চেঞ্জ করেছেন, তাই আমি বুঝতে পারিনি। আর ওই কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করব বলে সিদ্ধান্ত নিয়েই কিন্তু যখন আমি ওখানে পৌঁছালাম আর সঙ্গে সঙ্গে দেখা গেল, তখনই আমি এই ব্যাপারে জানতে পারলাম। ভাইয়া, আমার মনে হয় তুই নেহাকে ভালোবাসিস আর তার জন্যই ভুলতে পারছিস না। তাই আমি বলি কি, নেহাকে তুই বিয়ে কর। শোনো, যে মানুষটা আমাকে ভালোবাসে বলেছিল তখন, যখন আমি তাকে মূল্য দেইনি, এখন কেন আমি তার জীবনে ফিরে যাব? আমার কোনো কিছু ছিল না বলেই তার বাবা আমাকে মেনে নিত না, আর তার কারণেই কিন্তু আমি সেদিন তাকে না করে দিয়েছিলাম। যদি তার বাবা আমাকে মেনে নিত তাহলে সমাজকে আমি কোনো তোয়াক্কা করতাম না। নেহাকে আমি সোজা বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসতাম। আম্মুর উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল, আম্মু সবটা মেনে নিত। কথাগুলো আড়াল থেকে তার আম্মু শুনছিল। ওদের কথা বলা শেষ হলে তার আম্মুর রুমের ভিতরে আসলো আর নীলের মাথায় হাত রেখে বলল, বাবা, আজকেও আমি তোকে কোনো বাধা দেব না। আমি চাই তুই তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে ভালো থাক, তাই আমি তোকে পারমিশন দিচ্ছি। তুই নেহাকে তোর মনের কথা বল, আর তার অভিমান ভাঙিয়ে তাকে বিয়ে করে নিয়ে আয়। এখন তো আর কোনো অসুবিধা নেই, এখন তো তুই তাদের চাইতে অনেক বেশি টাকার মালিক, তাহলে তো আর নেহার বাপের কোনো অসুবিধা নেই। হ্যাঁ নীল, তোমার মা একদম ঠিক কথাই বলেছেন। যখন তোমার টাকা পয়সা ছিল না তখন তুমি নেহাকে ভালোবাসা সত্ত্বেও সব কিছুর জন্য ছেড়ে চলে এসেছিলে, আর এখন যেহেতু তোমার সব কিছুই আছে, তাই আমি চাইবো তোমার ভালোবাসার মানুষটাকে নিজের করে নাও।
কারণ ভালোবাসা ছাড়া জীবন অপূর্ণ। সবটাই বুঝতে পারলাম, কিন্তু নেহা কি আজও আমার জন্য অপেক্ষা করছে? আমার তো সেটা মনে হয় না। কারণ একটা মেয়ে কোনো দিন একটা ছেলের জন্য এতদিন অপেক্ষা করবে না। সে নিশ্চয়ই বিয়ে শাদী করেছে, হাজবেন্ড, সন্তান সব কিছুই হয়তো আছে। সেটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু সেটা জানার জন্য তোকে আগে নেহার সঙ্গে দেখা করতে হবে, আর তার সঙ্গে কথা বলতে হবে। তার সঙ্গে কথা বলে যদি তুই নিশ্চিন্ত হোস যে সে এখনো বিয়ে করেনি আর তোর জন্য অপেক্ষা করছে, তাহলে তুই তোর মনের কথাটা তাকে বলবি আর তাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবি। হ্যাঁ বাবা, রিমি একদম ঠিক কথাই বলেছে। তুমি যাও, নেহার সঙ্গে আগে কথা বলো। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি নিজেই তোমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয়ই যাব। কারণ কেন জানি না আমার নিজের মন বলছে আমি নেহাকে ভালোবাসি। তাই নিজের একটা ছোট ভুলের জন্য ভালোবাসাকে হারাতে চাই না। পরদিন সকাল 10টার দিকে নীল বাসা থেকে বের হলো নেহার অফিসের উদ্দেশ্যে। এসে অফিসে পৌঁছে অফিসের পিয়নকে দিয়ে নেহার কাছে খবর পাঠালো। নেহা খবরটা শুনে বেশ কিছুক্ষণ চিন্তা করলো, তারপর বলল নীলকে ভিতরে আসতে দিতে। নীল ভিতরে আসলো। নেহা চুপচাপ বসে আছে, কিছুই বলছে না। তখন নীল নিজে থেকেই বলল, কেমন আছেন ম্যাডাম? যেমন তুমি চেয়েছিলে ঠিক তেমনই আছি। দেখুন ম্যাডাম, আমি জানি আপনি এই কথাগুলো অভিমান নিয়ে বলছেন, কিন্তু আমি তাতে কিছুই মনে করব না। যাই হোক, আপনার হাজবেন্ড আর বাচ্চারা কেমন আছে? হাজবেন্ড আর বাচ্চা, এটা তুমি ভাবলে কি করে? নীল, তোমার পর আবার জীবনে কোনো মানুষের জায়গা হয়নি আর হবেও না, কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর এখনো বাসি। তুমি হয়তো বিয়ে শাদী করে সন্তানের বউ নিয়ে ভালোই আছো, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে এখনো কেউ আসেনি আর ভবিষ্যতেও আসবে না। কারণ এই হৃদয়ে একটা নাম সুন্দর করে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। মানে এসব আপনি কি বলছেন? আপনি এখনো বিয়ে করেননি, এখন আমার অপেক্ষাতে বসে আছেন? আপনি সত্যি বলছেন? আমি নেহা কখনো কোনোদিনও কাউকে মিথ্যা বলিনি। তোমাকে ভালোবাসতাম এই কথাটা যেমন সত্য, তোমার জন্য আজ অপেক্ষা করে আছি এই কথাটাও ঠিক তেমনি সত্য। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তোমার পর এই হৃদয়ে কারোর জায়গা হবে না। যাই হোক, বাদ দিন। স্যার কেমন আছেন? ওনার শরীর ভালো আছে তো? আজকাল কি অফিসের দেখাশোনা আপনি একাই করছেন, নাকি স্যার এখন অফিসে আসেন? বাবার শরীর ভালো নেই, কালকে আমেরিকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য, আর অফিসার দেখাশোনা গত 1 বছর ধরে আমিই করছি। যেহেতু বাবার শরীর ভালো নেই, তাই বাবাকে আর কোনো প্রেশার দিতে চাই না। ও আচ্ছা, স্যার কবে দেশে আসবেন এ ব্যাপারে আপনি কিছু জানেন? স্যারের সঙ্গে একবার দেখা করতাম। আব্বুর সঙ্গে দেখা করে আপনার কোনো লাভ আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, আপনি কিন্তু একটা বিষয় এড়িয়ে গেলেন। আমি কিন্তু আপনার স্ত্রী আর বাচ্চাদের কথা জিজ্ঞাসা করেছিলাম, আপনি কিন্তু ও ব্যাপারে কিছুই বললেন না। বলেন, ওরা কেমন আছে আর কোথায় আছে? নিশ্চয়ই আপনার স্ত্রী খুবই ভাগ্যবতী একজন মহিলা, যে মানুষটাকে আমি আমার সবকিছুর বিনিময়ে নিজের করে পেতে চেয়েছিলাম। আপনার স্ত্রী কোনো কিছুর বিনিময় ছাড়াই সেই মানুষটাকে নিজের করে পেয়ে গেল। হ্যাঁ, সে খুবই ভাগ্যবান যে সে আমাকে পেয়েছে, আর আমিও খুব ভাগ্যবান যে তার মতো স্ত্রী পেয়েছি। যদি তার মতো স্ত্রী না পেতাম তাহলে হয়তো আজ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারতাম না। তার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যাই হোক, আপনাকে জিজ্ঞেস করছিলাম স্যার কবে দেশে আসবেন, ওনার সঙ্গে একবার দেখা করার ছিল। আব্বুকে আগামী সপ্তাহে দেশে আনা হবে। আমি আগামী কালকে ওখানে যাচ্ছি। সবকিছু ভালো থাকলে আগামী সপ্তাহে আব্বুকে নিয়ে দেশে ফিরে আসব। যাই হোক, আপনি কি খাবেন, চা নাকি কফি? না, কিছুই লাগবে, নাস্তা হলে আসি। আপনার নাম্বারটা আমার ম্যানেজারের কাছে আছে, আমি ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন করব। আর স্যার দেশে আসলে ওনার সঙ্গে দেখা করতে আপনাদের বাড়িতে যাব। এই বলে নীল নেহার অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসলো। আর বাসায় আসতেই তার বোন তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাইয়া, কি হলো? নেহার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নেহা আমাকে বলল সে এখনো বিয়ে করেনি আর এখনো আমার জন্য অপেক্ষা করছে। আর আঙ্কেলের ব্যাপারে যখন জিজ্ঞাসা করলাম তখন সে বলল আঙ্কেল নাকি অসুস্থ, ওনাকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। নেহাও আগামীকাল সেখানেই যাবে। আগামী সপ্তাহে ওনাকে দেশে নিয়ে আসবে। আর আমি ওকে বলে এসেছি আঙ্কেলকে দেশে নিয়ে আসলে আমি ওদের বাসায় যাব আঙ্কেলের সঙ্গে দেখা করার জন্য। দেখলি তো, আমার কথাই তো ঠিক হলো। আমি তো তোকে বলেছিলাম নেহা এখনো তোকে ভালোবাসে। আমার কথা মিললো তাহলে? হ্যাঁ,
তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু এখন কথা হলো আমি যদি এখন নেহার সামনে নিজের ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াই, তাহলে কি নেহা আমাকে মেনে নিবে? এই বিষয়টাই তো আমি ভেবে পাচ্ছি না। এত চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি জানি যে মানুষটা তোকে নিজের করে পাওয়ার জন্য এত কিছু করতে চেয়েছিল, আর সেই মানুষটাকেই তুই তাকে পাত্তা না দেওয়ার পরেও এতটা বছর ধরে তোর জন্য অপেক্ষা করে আছে, তাহলে নিশ্চয়ই তোকে পাওয়ার আগ্রহ তোর চাইতে তার অনেকটা বেশি। এরপর দেখতে দেখতে 1 সপ্তাহ সময় চলে গেল। নীল তার ম্যানেজারের কাছ থেকে নেহার নাম্বার নিয়ে নেহাকে ফোন করে জানতে পারলো সে তার বাবাকে নিয়ে দেশে এসেছে। তাই নীল তার পরিবার নিয়ে নেহার বাবার সঙ্গে দেখা করতে গেল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আপনার শরীরের এখন কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন আগের চাইতে অনেকটা ভালো আছি। বাবা, তুমি হঠাৎ এতদিন পর কি মনে করে? নেহার কাছে আমি তোমার কথা শুনেছি। নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক তুমি। আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যান সেটা কেউ বলতে পারে না। সেদিন তোমার কিছুই ছিল না বলে আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে ভরসা পাইনি, কিন্তু দেখো তোমাকে পাওয়ার জন্য আমার মেয়েটা এখনো সেই একাই বসে আছে, নিজের জীবনের সঙ্গে অন্য কাউকে জড়ায়নি। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি। সে শুধুমাত্র তোমাকে ভালোবাসে, তাই অন্য কাউকে ভালোবাসতে পারবে না। সেটা আমরা জানি, তাই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমরা নীল আর নেহার 4 হাত এক করতে চাই। সেটা তো সম্ভব নয় আন্টি, আপনার ছেলের বউ বাচ্চা আছে, আমি কেন সতীনের সংসার করতে যাব? যে মানুষটাকে ভালোবেসে আমি আমার করে পেতে পারিনি, সেই মানুষটা অন্য একজনের হয়ে গেছে, এখন আমি তাকে তার কাছ থেকে কেড়ে আনবো, এটা আমার পক্ষে সম্ভব নয় আন্টি। তোমাকে কে বলছে নীল বিয়ে করেছে? সে তোমাকে মিথ্যা কথা বলেছিল। নীল এখনো বিয়ে করেনি। তুমি যেমন তাকে ভালোবাসো সেও তেমন তোমাকে ভালোবাসে। আমরা কয়েকবার তাকে বিয়ের কথা বলেছি, সে বারবারই আমাদের বলে গেছে এখনো তার বিয়ের সময় হয়নি, কিন্তু সে যে এখনো মনে মনে তোমাকেই খুঁজে সেটা কিন্তু আমাদের বলেনি। তার মানে নীল আমাকে মিথ্যা কথা বলেছিল? যাই হোক, তারপরও আমি আপনাদের ছেলের চাইতে বয়সে বড়, আমাদের এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। আমাকে বিয়ে করলে আপনার ছেলে সমাজে মুক্ত থাকতে পারবে না, তাই আমি চাই না আমার জন্য কারো সমাজে মানহানি হোক। নেহা, তখন আমার কিছুই ছিল না, আজ আমার সবকিছুই আছে। টাকার কাছে মান সম্মান খুবই তুচ্ছ বিষয়, আর আমার এত পরিমাণ টাকা আছে যে কোনো মানুষ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না এখন। সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ তোমার যদি এত টাকা পয়সা না থাকতো তাহলে তুমি নীল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা কোম্পানির মালিক হতে পারতে না। কিন্তু তারপরও আমার মনে হয় তোমার আমাকে বিয়ে করাটা ঠিক নয়। আমি তোমার বয়সে বড়। আমরা এখন তোমরা বিয়ে কবে করবে সেটাই শুনতে চাই। অনেক শুনেছি তোমাদের এসব ইয়ার্কি ফাজলানোর কথাবার্তা। এখন তোমরা বিয়েটা করে নাও, তারপর সিরিয়াল কিন্তু আমাকেও বিয়েটা করার সুযোগ তো দাও। ওরে ফাজিল, তোর যখন এতই বিয়ে করার ইচ্ছে তাহলে তুই বিয়ে করছিস না কেন? আমরা তো সেই কবে থেকেই বলছি তোকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুই তো বলছিস এখন তোর পড়াশোনা করার সময়, তুই এখন বিয়ে করবি না। আরে ভাইয়া, নিজের বিয়ের কথা কি আর সরাসরি বলা যায় নাকি? যাই হোক, এখন আগে তোমার বিয়েটা করো, তারপর না হয় আমার বিয়ে নিয়ে চিন্তা করা যাবে। তাই নাকি নন্দিনী? তাহলে আছে নাকি কেউ ভালোবাসার মানুষ? বলে দাও আমাদেরকে, তাহলে তো আমাদের কোনো পরিশ্রম করতে হবে না, অযথাই কষ্ট করে ছেলে খুঁজতে হবে না। আরে ভাবি, আমি এমনিতেই আর কি করছিলাম। প্রেমটা এমন সব যে কোনোদিন আমাকে দিয়ে হয়নি আর হবেও না। তোমরা আগে বিয়েটা করে নাও, তারপর দেখে শুনে একটা ছেলে দেখে আমাকেও বিয়েটা দিয়ে দিও, তাহলেই হবে। ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। যাই হোক, হয়েছে, এবার তোমাদের কথাবার্তা বন্ধ করো। তা বিয়ান সাহেবা, আপনার পুত্রবধূকে কবে নিজের ঘরে তুলে নিতে চান সেটাই বলেন। আমিও চিন্তামুক্ত হলাম। এমনিতে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। মেয়েটাকে নিয়ে যত চিন্তা ছিল, এখন যেহেতু মেয়েটা নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চলেছে, তাহলে তো আমার আর চিন্তা করার কোনো কারণই থাকে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনাকে কেন চিন্তা করতে হবে? নেহার জন্য তো আমরা রয়েইছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তো আগামী শুক্রবারই আমরা এই শুভ কাজটা সেরে ফেলতে চাই। হ্যাঁ বিআই সাহেব, ভাবি একদম ঠিক কথাই বলেছেন। আমরা আগামী শুক্রবারেই নেহা মামুনিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলবেন এ ব্যাপারে আমার কোনো অমত নেই। অতঃপর এই খুশির খবরে সবাই মিষ্টিমুখ করলো।
আর কথাবার্তা শেষ হলে নীল তার পরিবার নিয়ে বাড়িতে চলে আসলো। এদিকে সেদিন রাতেই নেহা নীলকে ফোন করে আর বলে, যদি আমাকে ভালোই বাসো তাহলে সেদিন মেনে নাওনি কেন আমাকে? সেদিন তো আর আমি তোমার যোগ্য ছিলাম না। আমি তোমাদের অফিসের সামান্য একজন এমপ্লয়ি ছিলাম। তোমার বাবা যেমন আমাদের সম্পর্ক মেনে নিত না, তেমনি বাহিরের মানুষ যেন আমাদের সম্পর্ক মেনে নিত না। সবাই বলতো আমি টাকা পয়সার লোভে পড়ে তোমাকে বিয়ে করেছি। কিন্তু এখন তো তোমাদের চাইতে আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি টাকা পয়সা আর সম্পত্তি আছে। এখন তো আর কেউ আমাকে এটা বলতে পারবে না যে আমি টাকা পয়সার জন্য তোমাকে বিয়ে করেছি, তাই না? হ্যাঁ, সবে বুঝতে পেরেছি। জানো এই দিনগুলো আমার কতটা কষ্টে কেটেছে। আমি তো তোমাকে ভালোবাসতাম। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি তোমার জন্য অপেক্ষা করতাম কখন একবার তোমার সঙ্গে দেখা হবে। জানো তুমি আমাদের অফিস থেকে চলে যাওয়ার পর তোমাকে আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। অফিস থেকে তোমার ঠিকানা নিয়ে আমি তোমার বাড়িতে পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম তোমরা সেখান থেকে চলে গিয়েছো। আমি একদম ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপর ভাবছিলাম পৃথিবীটা গোল, আজ না হোক কাল তোমার সঙ্গে আমার দেখা হবে। আর সেটাই হলো। আজ ভাগ্যের পরিহাসে তোমার সঙ্গে দেখাটা হয়েই গেল। হ্যাঁ, আল্লাহ পাক রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। উনি ঠিক করে রেখেছেন আমাদের কার সঙ্গে কি হবে। তাই তো আজ তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। যাই হোক, অবশেষে আমরা দুজন দুজনকে পেতে চলেছি। এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। অতঃপর দুজন কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়ল। এদিকে দেখতে দেখতে তো 1 সপ্তাহ সময় কেটে গেল। তাদের বিয়ের কাজও সুসম্পন্ন হলো। নীল আর নেহা দুজনেই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে। আর এদিকে দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। নীল আর নেহার ঘর আলো করে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। নীল ভালোবেসে তার মেয়ের নাম রেখেছে নিশু। নিশু এখন একটু একটু হাঁটতে শিখেছে আর কথাও বলতে শিখেছে। সে আব্বু আর আম্মু বলতে পারে। নেহা এখন অফিস সামলায় না, এখন তার বাচ্চাকে সামলাতেই ব্যস্ত। নীল তার অফিস সামলায় আর নেহার অফিস তার কর্মচারীরা সামলায়। আর কোনো প্রয়োজন হলে সেটাকে নীল সমাধান করে। তাই কাজ নিয়ে নীলকে খুবই ব্যস্ত থাকতে হয়। তারপরও নীল সবসময় নেহাকে বলে, তোমাকে কোনো কাজ করতে হবে না। অফিসের সব কাজ আমি একাই সামলাতে পারবো। তুমি শুধু আমার রাজকন্যাটাকে দেখে রাখো, ব্যাস এইটুকুই চাওয়া তোমার কাছে। কিন্তু দুইটা অফিস একা সামলাতে তোমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাকে একটু হলেও সহযোগিতা করতে পারি। তাছাড়া আমরা চাইলেই আমাদের মেয়ের জন্য বাড়িতে আয়া রাখতে পারি। না, সেটার কোনো প্রয়োজন হবে না। একটা সন্তান মায়ের কাছে যতটা কমফোর্টেবল হয় অন্য লোকের কাছে ততটা কমফোর্টেবল হয় না। তাই আমার যত কষ্টই হোক আমি সবটা সামলে নেব। কিন্তু তোমাকে আমার মেয়েকে সামলাতে হবে। আমার মেয়ে আমার কাছে 7 রাজার ধন, এর চাইতে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। তাই বুঝি মেয়েকে শুধু তুমি একাই ভালোবাসো আর আমি ভালোবাসি না? মেয়ের প্রতি কি আমার কোনো আগ্রহ, ইন্টারেস্ট নেই নাকি? আমি সেটা তোমাকে বলিনি। মেয়েকে আমি যতটা ভালোবাসি ঠিক ততটা তুমিও ভালোবাসো। কিন্তু তারপর আমি তো বাবা, আর মেয়েদের প্রতি বাবার একটু ভালোবাসা বেশিই থাকে। হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমি খুব ভালো করেই বুঝি তুমি কি বলো আমাকে। আরে বাবা, লক্ষ্মী বউটা আমার রাগ করে কেন? আমি তো তোমাকেও অনেক বেশি ভালোবাসি। এমন করে না প্লিজ। এভাবে কথা বলতে বলতে নিশুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। দুজনও ঘরে ঘুমাচ্ছিল। তখনই নিশু কান্না করছিল, সেটা তারা কেউ খেয়াল করলো না। পাশের রুম থেকে নীলের আম্মু এসে নিশুকে নিয়ে গেল। নিশু বিছানায় প্রস্রাব করে দিয়েছিল, তাই কান্না করছিল। নীলের আম্মু নিশুকে নিজের কাছে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। মাঝরাত্রে যখন হঠাৎই নিহার ঘুম ভাঙে, সে নিশুকে খুঁজতে থাকে। বিছানায় খুঁজে না পেয়ে সে তো চিৎকার দিয়ে ওঠে, এই নীল, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। নিশু তো এখানেই ঘুমিয়েছিল। নিশু কোথায় গেল? হ্যাঁ তাই তো, নিশু তো এখানেই ঘুমিয়েছিল। নিশু কোথায় গেল? দাঁড়াও আমি দেখছি। আম্মু, ওই আম্মু, তুমি কি মিশুকে তোমার কাছে নিয়েছো? হ্যাঁ নিশু আমার কাছে ঘুমাচ্ছে। তোরা ঘুমিয়ে পড়। তোরা দুজনই ঘুমাচ্ছিলি আর নিশু বিছানায় প্রস্রাব করে দিয়ে কান্না করছিল, তাই আমি তোদেরকে আর ডাক না দিয়ে নিশুকে আমার কাছে নিয়ে এসেছি। আরে বাবা, তুমি নিশুকে তোমার কাছে নিয়ে গেছো ভালো কথা, কিন্তু একবার আমাদের বলতে তো পারতে। তাহলে তো আর এভাবে আমাদের চিন্তা করতে হতো না। উফ আল্লাহ, এরকম কেউ করে? আমার তো আত্মা একদম মরে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি তো ভেবেছিলাম মনে হয় আমাদের মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে। যাই হোক, নিশুকে নিয়ে গেছো ভালোই হয়েছে। এবার আমি আমার বউটাকে একটু মন ভরে আদর করতে পারবো। মেয়েটা পাশে ঘুমিয়ে থাকলে তো সব সময় শুধু অজুহাত দেখি। চলো, এখন আর কোনো অজুহাত দেখানো চলবে না। ধুর, সব সময় ফাজলামও ভালো লাগে না।
এখন রাত 2টা বাজে, তোমাকে সকালে অফিসে যেতে হবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, তা না হলে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবে না। কিন্তু কে শুনে কার কথা? তার কাছে তার বই সবার চাইতে আগে। তার বউকে ভালোবাসতে হবে, প্রচুর ভালোবাসতে হবে। তাই সে নেহার কোনো কথা না শুনে তাকে আদর করতে শুরু করে। নেহা প্রথম দিকে একটু বাধা দিতে চাইলেও পরে আর বাধা দিল না, কারণ তার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তাকে তো তার ভালোবাসা দিতেই হবে। তাই দুজনেই একসঙ্গে ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল আর ভালোবাসার নতুন একটি গল্পের সূচনা করলো। যাই হোক ভিউয়ার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। অপেক্ষা করুন নতুন কোনো গল্পের জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।